হুম, তাহলে চলো ফটোসিনথেসিসের পরের চ্যাপ্টার মানে রেসপিরেশন। কেন ফটোসিনথেসিসের পরেই রেসপিরেশনটা আমি শুরু করলাম, তার কারণ হচ্ছে ফটোসিনথেসিসের এন্ড প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ। ফটোসিনথেসিসের এন্ড প্রোডাক্ট তো হচ্ছে গ্লুকোজ। এবার কথাটা হচ্ছে যে প্ল্যান্ট এই গ্লুকোজটাকে পরে যদিও স্টার্চে কনভার্ট করে স্টোর করে রাখে, মোটের উপরে কথা হচ্ছে এই গ্লুকোজটার ইউটিলাইজেশন কি। গ্লুকোজটা কি করে প্ল্যান্ট গ্লুকোজটা যে বার হলো এটা দিয়ে কি করবে, বা মনে করো অন্য একটা অর্গানিজম হার্বিভোর যখন প্ল্যান্টকে খাবে ওইটাও গ্লুকোজটা যাচ্ছে, অন্যান্য অর্গানিজমের বডিতেও এই গ্লুকোজটা ঢুকে কি কাজ করবে, এনার্জি তৈরি করবে। এই মোট কথা সানলাইটের এনার্জিটা যে গ্লুকোজের মধ্যে স্টোর হলো, কোন ফর্মে স্টোর হয়েছিল বলতো? কেমিক্যাল কেমিক্যাল এনার্জি ফর্মে স্টোর হয়েছিল। তাহলে প্ল্যান্ট পরে কি করবে, এই কেমিক্যাল এনার্জিটাকে আবার বের করে নিজের বডির কাজকর্ম করবে। এই গ্লুকোজটাকে যখন একটা অ্যানিমাল খাবে, বা মানে প্ল্যান্টকে যখন অ্যানিমাল খাবে, তখন অ্যানিমালও ওই সেম এনার্জিকেই ইউটিলাইজেশন করবে। তারপরে ওই অ্যানিমালটাকে অন্য আর একটা হার্বিভোরকে যখন একটা কার্নিভোর খাবে, তখন কার্নিভোরও ওই এনার্জিটাকেই ইউজ করবে। তার মানে এই যে এনার্জিটা তোমার হচ্ছে, এই যে দেখো এখানে লেখা আছে অল লিভিং অর্গানিজমস নিড এনার্জি ফর ক্যারিং আউট ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস, বি ইট অ্যাবজর্পশন, ট্রান্সপোর্ট, মুভমেন্ট, রিপ্রোডাকশন অর ইভেন ব্রিদিং। আমাদের বডির সব কাজের জন্য এনার্জি লাগে। এই এনার্জি গুলো আসে কোথার থেকে? যে ফুড থেকে আসে। আর ফুড কোথা থেকে এসেছিল? ফটোসিনথেসিস করে এসেছিল, তাই কি না? এইবার দেখো এই জায়গাটায় আমরা কি পড়েছিলাম, যে all the energy required for life process is obtained by oxidation of some macromolecules, এখানে ম্যাক্রোমলিকিউল বলতে গ্লুকোজ, that we call food. Only green plants and cyanobacteria can prepare their own food by the process of photosynthesis, তাই কি না? এবার এইখান থেকে মোটামুটি হচ্ছে তোমার এত অবধি এগুলো আমাদের আগের চ্যাপ্টারেই হয়ে গেছে। এই পার্টটা যে এখানে ফটোসিনথেসিসের কথাই বলা হয়েছে, যেখানে লাইট এনার্জিটাকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করে ওটাকে কার্বোহাইড্রেট যেরকম গ্লুকোজের মধ্যে বা সুক্রোজ বা স্টার্চের মধ্যে স্টোর করে রাখে, দেখি না? কিন্তু এবার আমাকে বলো যে প্ল্যান্টের যে সেলগুলো ফটোসিনথেসিস করে সেটা লিভিং সেল না ডেড সেল? প্ল্যান্টের সেই যেই সেলগুলো ফটোসিনথেসিস করে সেগুলো লিভিং সেল না ডেড সেল? লিভিং সেল, অবভিয়াসলি লিভিং সেল হতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্ল্যান্টস এর কি সব পার্টি কি হচ্ছে তোমার গ্রিন বা লিভিং? In green plants, all other organs, tissues, and cells that are non-green, ওরা তো ফটোসিনথেসিস করতে পারবে না। তাহলে কি হবে, যে প্ল্যান্ট যে ফুডটা তৈরি করলো, গ্রিন লিফের মধ্যে যেটা তৈরি করলো, ওটা ট্রান্সলোকেট করে নন গ্রিন পার্টস গুলোতে পৌঁছে দিতে হবে। এবার কোন টিস্যু এটা করবে বলো? কোন টিস্যু এটা করবে? ফ্লোয়েম এটা করবে। ইয়েস অর নো? গ্রিন প্ল্যান্টস এর লিফের মধ্যে, লিফটা তো গ্রিন কালার কারণ ওটাতে তোমার ক্লোরোপ্লাস্ট আছে, ওটার মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে, ও ফুড তৈরি করতে পারবে। কিন্তু মনে করো এখন রুটের মধ্যে একটু এই এনার্জি লাগবে, রুটের গ্রোথের জন্য মনে করো এনার্জি লাগবে, তাহলে ফুডটাকে আমাকে এখন রুটে পাঠাতে হবে, হ্যাঁ কি না? কারণ রুট তো ফটোসিনথেসিস করতে পারে না। তাছাড়া এবার অ্যানিমালের কথা ভাবো, অ্যানিমালরা তো ফটোসিনথেসিস করতেই পারে না, কারণ ওরা হচ্ছে হেটারোট্রফ।
তাহলে ওরা প্ল্যান্টস খাবে বা অন্য কোনো অ্যানিমালস খাবে, সেই প্ল্যান্টস বা অ্যানিমালকে খেয়ে ওদের মধ্যে যে ফুডটা আছে ওটাকে ওরা কি ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ইউজ করবে। তারপরে হচ্ছে যারা স্যাপ্রোফাইটস আছে, মানে যেমন যারা ডেড প্ল্যান্টস এন্ড অ্যানিমালের বডির থেকে ফুডকে অ্যাবজর্ব করে, স্যাপ্রোফাইটস। যেমন এক্সাম্পল হচ্ছে ফাঙ্গি, এরা কি হয় ডেড এন্ড ডিকেইং ম্যাটারের উপরেই ডিপেন্ড করে থাকে, এরাও ফটোসিনথেসিস করতে পারে না। তাহলে প্রত্যেকটা অর্গানিজমই কি ফটোসিনথেসিসের উপরে ডিপেন্ড করে আছে ফুডের জন্য, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। প্রত্যেকটা অর্গানিজমই ফটোসিনথেসিসের উপরেই ডিপেন্ড করে আছে। প্ল্যান্ট ফটোসিনথেসিস করে যে ফুডটা তৈরি করলো, পরে ওর মধ্যে যে সানলাইটের এনার্জিটাকে স্টোর করলো, ওইটাই এবার একটা মানে প্ল্যান্টের বডিও ইউজ করবে, প্ল্যান্ট থেকে ওটা যাবে পরের হার্বিভোরের মধ্যে, হার্বিভোর থেকে যাবে তার কার্নিভোরের মধ্যে, যখন ওরা মারা যাবে তখন স্যাপ্রোফাইটসরা ওদের বডির থেকে এনার্জি নিবে। তাহলে সব অর্গানিজমই ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি এই ফুডটাকে ইউটিলাইজ করছে যেটা ফটোসিনথেসিসে তৈরি হয়েছিল। এবার দেখো, মোটের উপরে জিনিসটা হচ্ছে কি, গ্লুকোজ যেটা তৈরি হলো, এই গ্লুকোজটাকে যে কোনো সেল এটাকে ব্রেক ডাউন করে কার্বন ডাই অক্সাইড, ওয়াটার আর এনার্জিকে রিলিজ করাবে। গ্লুকোজের মধ্যে যে কেমিক্যাল এনার্জিটা ছিল ফটোসিনথেসিস করার পরে, গ্লুকোজের মধ্যে যে কেমিক্যাল এনার্জিটা ছিল, এবার গ্লুকোজকে যদি ভেঙে দেওয়া যায় তাহলে ওই এনার্জিটা রিলিজ হবে, তাই কি না? এবার এনার্জিটা তো রিলিজ হলো, কিন্তু গ্লুকোজটা ভেঙে যাওয়াতে গ্লুকোজ থেকে কি কি তৈরি হলো, কার্বন ডাই অক্সাইড আর কি তৈরি হলো, ওয়াটার। এগুলোকে প্ল্যান্ট বাইরে বের করে দিবে বা অ্যানিমাল বডির বাইরে বের করে দিবে। প্ল্যান্ট স্টোমাটা দিয়ে বের করে দিবে, অ্যানিমাল মানে হিউম্যান যদি হয় তাহলে লাংস দিয়ে বের করে দিবে কার্বন ডাই অক্সাইড ব্রিদিং আউট করে। কিন্তু এই এনার্জিটা তো সঙ্গে সঙ্গে ইউজ হচ্ছে না। ধরো না, তুমি এখন খাবার খেলা, পেট ভরে ভাত খেলা, এবার ভাত খাওয়ার পরে যেই এনার্জিটা রিলিজ হলো, সেই এনার্জিটা তুমি সঙ্গে সঙ্গে কি দৌড়াতে চলে যাবা? তুমি সঙ্গে সঙ্গে কি ওই এনার্জিটাকে ইউজ করতে শুরু করে দিবা? না, নিশ্চয়ই। তাহলে এই এনার্জিটাকে আবার অর্গানিজম কি করে, এটিপির মধ্যে স্টোর করে রাখে। ছোটবেলার থেকে পড়েছো এটিপি, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। এটিপি বলতে গেলে ছোট ছোট ব্যাটারি। যখন অ্যাডিনোসাইন ডাইফসফেট মানে এডিপি যখন আর একটা ফসফেটের ইনঅর্গানিক ফসফেটের সাথে লেগে যায়, তখন এরা মিলে বানায় হচ্ছে এটিপি। আর তখন ওর মধ্যে এনার্জিটা স্টোর হয়ে থাকে। আর এই এটিপিটাই, এটিপির মধ্যে এনার্জিটাকে আমরা স্টোর করে রাখলাম, যখন আবার আমাদের দরকার পড়বে এই এটিপিটাকে আমরা ভেঙে দিব। এটিপিটাকে ভেঙে দিলে আবার এটিপি আর ফসফেটই তৈরি হবে, আর ওর মধ্যে যা এনার্জি আছে ওটা বের হয়ে যাবে আর আমরা আমাদের কাজগুলো করব। তাহলে এই ঘটনাটা হবে কোথায় কোথায় এই ঘটনাটা হবে সেলের মধ্যে। এই ঘটনাটা কোথায় হবে? সেলের মধ্যে। সেই জন্য ঘটনাটার নাম রেসপিরেশন, কিন্তু যেহেতু এটা সেলের মধ্যে হচ্ছে তাই এটার নাম হচ্ছে সেলুলার রেসপিরেশন। The mechanism of breakdown of food material within the cell to release energy and the trapping of this energy for synthesizing of ATP. কি বুঝতে পারলাম? তাহলে রেসপিরেশন কি বলবো? The breaking of carbon carbon bonds of complex compound. কমপ্লেক্স কম্পাউন্ড বলতে গ্লুকোজ, কমপ্লেক্স কম্পাউন্ড বলতে এখানে গ্লুকোজকে ভাবো। গ্লুকোজের মধ্যে যে গ্লুকোজ C6,
পিএইচও কার্বক্সিল অ্যাসিড, এদিকে হচ্ছে তোমার দেখো গ্লুকোজের স্ট্রাকচার। এবার গ্লুকোজের মধ্যে যে কার্বন কার্বন বন্ড আছে দেখো, যখন রেসপিরেশন হয় তখন এই গ্লুকোজের মধ্যে এই যে কার্বন কার্বন বন্ড গুলো একটু একটু করে ভাঙে। কথাটা বুঝতে পারলাম? দ্য ব্রেকিং অফ কার্বন কার্বন বন্ডস, কথাটার মানে অফ কমপ্লেক্স কম্পাউন্ড, যেমন ধরো গ্লুকোজ, সুক্রোজ হোক ফ্রুক্টোজ হোক, আমরা গ্লুকোজ ধরেই চলি। গ্লুকোজের মধ্যে যখন এই যে গ্লুকোজের ফর্মুলা আমরা সবাই জানি C6H12O6, তাহলে এখানে ছটা কার্বন আছে, 1 2 3 4 5 6, এরকম করে ছটা কার্বন আছে। তো যখন রেসপিরেশন হয় তখন এই কার্বন কার্বনের মধ্যে বন্ড গুলো ভাঙে। তাও আবার সবগুলো একবারে ভাঙে না, স্টেপ বাই স্টেপ ভাঙে, একটা একটা করে ভাঙে। আর এগুলো তো বায়োমলিকিউলসেই করানো হয়েছে, গ্লুকোজের ফর্মুলা, গ্লুকোজের স্ট্রাকচার তো বায়োমলিকিউলসেই আছে। ঠিক আছে, চলো এইবার এই কার্বন কার্বন বন্ড ভাঙার জন্য কিভাবে ভাঙে? অক্সিডেশনের মাধ্যমে ভাঙে। অক্সিডেশন মানে তোমাকে গ্লুকোজকে ভাঙতে হলে তোমাকে অক্সিজেন লাগবে। গ্লুকোজকে ভাঙার জন্য তোমার অক্সিজেন লাগবে। অক্সিডেশন উইদিন দ্য সেল লিডিং টু রিলিজ অফ কনসিডারেবল অ্যামাউন্ট অফ এনার্জি ইজ কল্ড রেসপিরেশন। আর তখন এর মধ্যে এই বন্ডের মধ্যে যে এনার্জি ছিল ওটা বেরোবে, এর মধ্যে যে এনার্জি ছিল এগুলো বেরোবে, একটু একটু করে বেরোবে। এই গ্লুকোজের কার্বন কার্বন বন্ডকে ভেঙে এনার্জিটাকে বের করাই হচ্ছে রেসপিরেশন। তাহলে একটা কেমিক্যাল রিয়াকশনে, আর এই তোমার হচ্ছে রেসপিরেশনটা এমনি এমনি হবে না, এটার জন্য লাগবে প্রচুর এনজাইম, প্রচুর এনজাইম লাগবে। তাহলে এনজাইম সবসময় কার উপরে কাজ করে বলো? একটু মনে করে বলো, এনজাইম সবসময় কার উপরে কাজ করে? এস দিয়ে নাও। এনজাইম যেটার উপরে কাজ করে, যেটার সাথে রিয়াক্ট করে, মানে যার উপরে কাজ করে তাকে, সেই জিনিসটাকে কি বলে? এস দিয়ে নাও। সাব সাবস্ট্রেট। তাহলে এখানে যে এনজাইম গুলো তোমার রেসপিরেশনে টেক পার্ট করছে তার সাবস্ট্রেট কি বলবো? এনজাইমটার সাবস্ট্রেট কি বলবো? এনজাইম কার উপরে কাজ করছে এখানে বলো? গ্লুকোজ। তাহলে রেসপিরেশনের সাবস্ট্রেট কি? দ্য রেসপিরেশনের রেসপিরেটরি সাবস্ট্রেট হচ্ছে জেনারেলি কি হয়? গ্লুকোজ অর কার্বোহাইড্রেট। যে the compound that are oxidized during this process are known as respiratory substrate. Usually a respiratory substrate টা কি? কার্বোহাইড্রেট or গ্লুকোজ। কার্বোহাইড্রেট আর গ্লুকোজ, কিন্তু কি স্যার আমরা শুধু কার্বোহাইড্রেট থেকেই পাই? প্রোটিন, ফ্যাট, এগুলো আর অর্গানিক অ্যাসিড, যেমন ধরো কিছু ভিটামিন, এগুলোর থেকে কি আমরা এক ফোঁটাও এনার্জি পাই না? পাই, কিন্তু গ্লুকোজ থেকেই সব থেকে, মানে গ্লুকোজটাই হচ্ছে আইডিয়াল। এখান থেকে এত অব্দি আর একটা ব্র্যাকেট করে রাখো। ঠিক আছে। তাহলে এই অক্সিডেশন মানে গ্লুকোজকে অক্সিজেন দিয়ে ভাঙার সময়, গ্লুকোজকে অক্সিজেন দিয়ে ভাঙার সময় কি হচ্ছে যে গ্লুকোজের মধ্যে যে এনার্জি ছিল ওটা রিলিজ হচ্ছে, কিন্তু গোটাটা একবারে রিলিজ হচ্ছে না, অল্প অল্প করে রিলিজ হচ্ছে। এটা একটা সিঙ্গেল স্টেপে কিন্তু রিলিজ হয় না। নট রিলিজড ইন ফ্রি, নট রিলিজ ফ্রি ইনটু দ্য সেল অর ইন এ সিঙ্গেল স্টেপ। একটা স্টেপে গ্লুকোজ এরকম করে ভাঙে না। আমি যে এখানে দেখালাম গ্লুকোজ ভেঙে গেল, এই যে আমি যে এখানে দেখালাম যে গ্লুকোজটা ভেঙে গেল, এটা একটা স্টেপে যে দেখালাম এরকম ভাবে কোনোদিনও হয় না। তাহলে তো জিনিসটা খুব ইজি হয়ে যেত। চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা ক্লাস 11-এ থাকতোই না, এটা থাকতো 5-6-এ। নিশ্চয়ই এটা কঠিন। এটা একটা স্টেপে হয় না, এটা সিরিজ অফ স্লো স্টেপ ওয়াইজ রিয়াকশন, যেটা কি দিয়ে কন্ট্রোল হয়? এনজাইম দিয়ে কন্ট্রোল হয়। আর প্রত্যেকটা মানে স্টেপে একটু একটু করে এনার্জি তৈরি হয় আর ওটা এটিপির মধ্যে স্টোর হতে থাকে।
একটু একটু করে এনার্জি তৈরি হয়, ওটা এটিপির মধ্যে স্টোর হতে থাকে। হুম। তাহলে এনার্জি অ্যাক্টস অ্যাজ দ্য এনার্জি, এটিপি অ্যাক্টস অ্যাজ দ্য এনার্জি কারেন্সি অফ দ্য সেল. This energy trapped in ATP is utilized in various energy requiring processes of the organism. সব রকমের প্রসেসে এই এটিপিটা কাজে লাগবে, সেটা গ্রোথ হোক, রিপেয়ার হোক, সেলের ভিতরে কোনো কাজ হোক, হার্টবিট হোক, কিডনির কাজ হোক, সব কিছুতেই এই এটিপিটা লাগবে। কার্বন স্কেলিটন প্রডিউস ডিউরিং, কার্বন স্কেলিটন বলতে এখানে কার্বন ডাই অক্সাইডকে বলেছে। কার্বন ডাই অক্সাইড যেটা তৈরি হবে সেটা কি করব আমরা, ওটাকে বডির বাইরে বের করে দেবো। এখান থেকে এত অব্দি আলাদা ব্র্যাকেট করে রাখো। তাহলে আমার কথাটা হচ্ছে, ধরে নাও আমি বললাম যে কোনো অর্গানিজম, যে কোনো অর্গানিজম গ্লুকোজ কে অক্সিজেন দিয়ে ব্রেকডাউন করবে। দাঁড়া এক সেকেন্ড। গ্লুকোজকে অক্সিজেন দিয়ে ব্রেকডাউন করবে বা অক্সিডেশন করবে, করে গ্লুকোজের মধ্যে যা এনার্জি ছিল ওই এনার্জিটাকে রিলিজ করবে, ওই এনার্জিটাকে রিলিজ করবে। আর এনার্জিটাকে রিলিজ যখন করবে, এনার্জিটাকে তো এটিপির মধ্যে স্টোর করে নিবে, কিন্তু বাই প্রোডাক্ট কি তৈরি হবে, কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার তৈরি হবে। এটা আমি বললাম, এটা হচ্ছে খুব সিম্পলিফাইড ওয়ে টু ডেসক্রাইব রেসপিরেশন। কিন্তু ফটোসিনথেসিস কি ছিল? ফটোসিনথেসিস যখন আমি বলেছিলাম, তখন কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার, এরা সানলাইটের এনার্জি অ্যাবজর্ব করে বানাচ্ছিল গ্লুকোজ আর অক্সিজেন। দেখো তো, ফটোসিনথেসিস আর রেসপিরেশন জিনিসটা দেখো তো একদম উল্টা কেমিক্যাল রিয়াকশন, তাই না? দেখো তো, ফটোসিনথেসিসে এইদিকে কার্বন ডাই অক্সাইড রিয়াক্ট্যান্টসের দিকে, কিন্তু রেসপিরেশনে প্রোডাক্টের দিকে কার্বন ডাই অক্সাইড। ফটোসিনথেসিসে রিয়াক্ট্যান্টসের দিকে ওয়াটার, কিন্তু রেসপিরেশনে প্রোডাক্টের দিকে ওয়াটার। ফটোসিনথেসিসে সানলাইটের এনার্জি অ্যাবজর্ব হচ্ছে, সানলাইটের এনার্জি অ্যাবজর্ব হচ্ছে, কিন্তু রেসপিরেশনে এনার্জি রিলিজ হচ্ছে, রেসপিরেশনে এনার্জি রিলিজ হচ্ছে। ফটোসিনথেসিসে গ্লুকোজ প্রোডাক্ট, কিন্তু রেসপিরেশনে গ্লুকোজ রিঅ্যাক্ট্যান্ট, উল্টা দিকে। ফটোসিনথেসিসে অক্সিজেনও প্রোডাক্ট, কিন্তু রেসপিরেশনে অক্সিজেন রিঅ্যাক্ট্যান্টস। দেখো তো একদম অপোজিট প্রসেস, একই না? ফটোসিনথেসিস আর রেসপিরেশন টোটালি কি দুইটা অপোজিট ফিনোমেনা। তাহলে এবার ব্যাপারটা হচ্ছে যে ফটোসিনথেসিস তো প্ল্যান্ট করে, প্ল্যান্ট তো ফটোসিনথেসিস করে, কিন্তু প্ল্যান্ট কি রেসপিরেশন করে? আমাকে কথাটা বলো। প্ল্যান্ট কি রেসপিরেশন, অ্যানিমাল তো রেসপিরেশন করবেই, কিন্তু প্ল্যান্ট কি রেসপিরেশন করে? আমাকে কথাটা বলো। অবশ্যই করতে হবে, বেঁচে থাকার জন্য তো সব অর্গানিজমকেই রেসপিরেশন করতে হবে। তো প্ল্যান্ট আগে ফটোসিনথেসিস করে গ্লুকোজ বানাবে, পরে নিজেই আবার ওই গ্লুকোজ গুলোকে অক্সিজেন দিয়ে ব্রেক করে কি এনার্জিটাকে বের করে নিজের বডির কাজ করবে। কারণ ধরে নাও আমি বললাম যে প্ল্যান্টের, আমি বললাম এই লিফটা তো হচ্ছে না হয় গ্রিন, ঠিক আছে, কিন্তু এই উডটা কি গ্রিন? উডটা নিশ্চয়ই গ্রিন না। বা রুটটা যে আছে, রুটটা নিশ্চয়ই গ্রিন না, রুটটা নিশ্চয়ই গ্রিন না। এবার উডের মধ্যে যে সেলগুলো আছে, রুটের মধ্যে যে সেলগুলো আছে, এরা, এদের কাছে ফুডটা যাবে, এই যে ওই লিফের মধ্যে যে ফুডটা তৈরি হলো ওই ফুডটা যাবে, ওই ফুড মানে গ্লুকোজকে অক্সিজেন দিয়ে ব্রেক করে এনার্জিটাকে রিলিজ করবে। এটা করতেই হবে। তাহলে এবার আমাকে কথা বলো যে প্ল্যান্টও কি, প্ল্যান্ট আমরা তো জানি প্ল্যান্ট কার্বন ডাই অক্সাইড নিয়ে অক্সিজেন ছাড়ে, তার মানে কি প্ল্যান্ট অক্সিজেন নিয়ে কার্বন ডাই অক্সাইডও ছাড়ে? প্ল্যান্ট যদি রেসপিরেশন করে, তাহলে প্ল্যান্টকে অক্সিজেন নিয়ে কার্বন ডাই অক্সাইড ছাড়তে হবে, হ্যাঁ কি না, অ্যানিমালের মতো।
তো প্ল্যান্ট কি এটা করে? কি মনে হয়? নাকি প্ল্যান্ট শুধু খুব ভালো, ও খালি কার্বন ডাই অক্সাইড নিয়ে অক্সিজেনই ছাড়ে? কার্বন ডাই অক্সাইডও ছাড়বে, প্ল্যান্টকেও ব্রিদিং করতে হয়, প্ল্যান্টকেও অক্সিজেন নিয়ে কি করতে হয়? কার্বন ডাই অক্সাইড ছাড়তে হয় যখন প্ল্যান্ট এই গ্লুকোজ গুলোকে ইউটিলাইজ করে। তো কোয়েশ্চেনটা বলেছে কি, কি কোয়েশ্চেন করেছে? ডু প্ল্যান্টস ব্রিথ? ইয়েস। ডু প্ল্যান্টস ব্রিথ? অবভিয়াসলি ইয়েস। ইয়েস, প্ল্যান্ট রিকোয়ার oxygen for respiration to occur and they also give carbon dioxide। কিন্তু ওটা যে কখন করবে? রেসপিরেশন যখন করছে। ফটোসিনথেসিস যখন করছে তখন কার্বন ডাই অক্সাইড নিয়ে অক্সিজেন ছাড়বে, কিন্তু যখন রেসপিরেশন করছে তখন অক্সিজেন নিয়ে কার্বন ডাই অক্সাইডও ছাড়বে রাত্রিবেলা। এবার দেখো, কিন্তু প্ল্যান্টের কি অ্যানিমালের মতো স্পেশালাইজড অর্গান আছে? যেরকম আমাদের তো না হয় লাংস আছে, ফ্রগের না হয় স্কিন আছে, লাংস আছে, ফিশের যেরকম গিলস আছে, প্ল্যান্টের কি এরকম কোনো স্পেশালাইজড অর্গান আছে যেটা দিয়ে ওরা ব্রিদিং করবে? নেই। তার মানে নিশ্চয়ই প্ল্যান্ট কি করে? স্টোমাটা এগুলো বা অন্য কিছু দিয়ে করে। তো স্টোমাটা দিয়ে তো করবে লিফের মধ্যে। দেখো আমি কি বললাম, স্টোমাটা দিয়ে তো লিফের মধ্যে করবে। আচ্ছা, there are several reasons why plants can get along without respiratory organ। প্ল্যান্ট রেসপিরেটরি অর্গান ছাড়াই কিভাবে বেঁচে আছে? এক নাম্বার, ফার্স্ট, এই যে ফার্স্ট, each plant take care of its own part, each plant part take care of its own gaseous exchange needs। মানে প্ল্যান্ট, ধরে নাও আমি জিনিসটা বলছি, এইদিকে দেখো, ধরে নাও প্ল্যান্টের লিফ আছে, প্ল্যান্টের স্টেম আছে, প্ল্যান্টের রুট আছে। এবার এখানেও রেসপিরেশন হতে হবে, এখানেও রেসপিরেশন হতে হবে, এখানেও রেসপিরেশন হতে হবে। প্ল্যান্টের মধ্যে রেসপিরেশন আলাদা আলাদা জায়গায় ইন্ডিভিজুয়ালি হয়। তাহলে এখানেও অক্সিজেন নিতে হবে, এখানেও অক্সিজেন নিতে হবে, আবার প্ল্যান্টকে রুট দিয়েও অক্সিজেন নিতে হবে। তাহলে লিফ দিয়ে যখন অক্সিজেন নিবে ওটা তো নিবে স্টোমাটা দিয়ে, সবাই জানি আমরা, টাইনি টাইনি পোর্স। কিন্তু স্টেম দিয়ে যখন অক্সিজেন নিবে, স্টেমের মধ্যে এরকম ক্র্যাক থাকে যেগুলোকে বলে লেন্টিসেলস, লেন্টিসেলস, ওগুলো দিয়ে নিবে। আর রুট দিয়ে যখন নিবে, এরকম রুটের মধ্যে হেয়ার থাকে যেগুলোকে কি বলে? রুট হেয়ার। রুট হেয়ার দিয়ে অক্সিজেন নিবে করে এই রুটের মধ্যে আলাদা করে এনার্জি তৈরি করবে, তোমার স্টেমের মধ্যে আলাদা করে এনার্জি তৈরি করবে, লিফের মধ্যে আলাদা করে এনার্জি তৈরি করবে। লিফ দিয়ে যে লিফের মধ্যে যে অক্সিজেনটা ওরা নিল, ওটাকে ওরা স্টেমের মধ্যে ট্রান্সফার করে না। স্টেমের মধ্যে যেটা নিল ওটা রুটে করে না, রুটের মধ্যে যেটা নিল ওটা স্টেমে করে না। ওরা ইন্ডিভিজুয়ালি লিফে আলাদা করে রেসপিরেশন করে, স্টেমে আলাদা করে রেসপিরেশন করে, রুটে আলাদা করে রেসপিরেশন করে। এক যে হ্যাঁ, যেটা রুটে ওই যে অক্সিজেনটা নিচ্ছে ওটা কিন্তু স্টেমে পাঠাবে না। মানে এই ট্রান্সপোর্ট, ওটার ট্রান্সপোর্ট হয় না, গ্যাসের এই ট্রান্সপোর্ট গুলো হয় না। স্টেমের মধ্যে যে অক্সিজেনটা নিচ্ছে ওটা লিফে যাবে না বা রুটে যাবে না, প্রত্যেকটা পার্ট ইন্ডিভিজুয়ালি রেসপিরেশন করবে। তো সেই জন্য দেখো এখানে লেখা আছে কি, যে দেয়ার ইজ এ ভেরি লিটল ট্রান্সপোর্ট অফ গ্যাসেস ফ্রম ওয়ান প্ল্যান্ট পার্ট টু অ্যানাদার। এখানে মনে করো লিফ থেকে রুট, ওয়ান পার্ট মানে ধরে নাও লিফ, অ্যানাদার পার্ট মনে করো স্টেম, তো যাবে না। সেই জন্য প্ল্যান্টের আলাদা করে কোনো রেসপিরেটরি অর্গানের দরকার পড়েনি, যেহেতু প্রত্যেকটা পার্ট ইন্ডিভিজুয়ালি নিজের কি বলতো দেখভাল করে নিতে পারছে। সেকেন্ড পয়েন্ট কি, সেকেন্ড, কেন প্ল্যান্টের কোনো অর্গানের দরকার পড়েনি? তার কারণ হচ্ছে প্ল্যান্টের বেশি যে অক্সিজেন ডিমান্ড তা না, কিন্তু প্ল্যান্ট ডু নট প্রেজেন্ট গ্রেট ডিমান্ডস ফর গ্যাসিয়াস এক্সচেঞ্জ। প্ল্যান্টকে হাঁটাচলা করতে হয় না, প্ল্যান্টকে ওয়ার্কআউট করতে হয় না, কিছুই করতে হয় না। তো প্ল্যান্টের কি অত বেশি মানে এনার্জি রিকোয়ারমেন্ট বা অত বেশি অক্সিজেনের দরকার আছে? নেই।
সেই জন্য প্ল্যান্টের কোনো স্পেশালাইজড ওরকম লাংসের মতো স্পেশালাইজড অর্গানও দরকার নেই। রুট বলো, স্টেম বলো, লিভ বলো, প্রত্যেকে লোয়ার মানে অনেক ওদের রেসপিরেশনের রেট অনেক কম, যতটা অ্যানিমালের না হয় প্ল্যান্টস এর অনেক কম লেভেলে হয়। বেঁচে থাকার জন্য সবাইকে রেসপিরেশন করতে হয়, তাই কি না? কারণ এনার্জির গ্লুকোজটা যে বানালো, এবার গ্লুকোজটার মধ্যে থেকে যে গ্লুকোজটাকে স্টোর করে রাখলো, পরে তো প্ল্যান্টের গ্রোথ হবে, তারপরে প্ল্যান্টের সেলের ভিতরে মেটাবলিক অ্যাক্টিভিটি গুলো, ওগুলোর জন্য এনার্জি তো লাগবেই, তাই কি না? তাহলে রেসপিরেশন তো করতেই হবে। এবার দেখো আর একটা জিনিস, লিফকে লিফকে লিফের বেশি অক্সিজেন লাগে না। তার কারণ কি, লিফের মধ্যে তো ফটোসিনথেসিস হচ্ছেই, যেখানে কার্বন ডাই অক্সাইডটা যখন ইউটিলাইজ হবে, কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার যখন ইউটিলাইজ হবে, যখন গ্লুকোজ তৈরি হচ্ছে, গ্লুকোজের সাথে কি তৈরি হচ্ছে? অক্সিজেন তৈরি হচ্ছে কিনা? তাহলে লিফের ভিতর, লিফের সেলগুলোর মধ্যে তো অলরেডি অক্সিজেন তৈরি হচ্ছে, তাহলে রেসপিরেশনের জন্য ওকে কি আর অত অক্সিজেন অ্যাবজর্ব করার দরকার আছে? নাই। তো কথাটা বুঝতে পারলাম যে লিফ ইজ ওয়েল অ্যাডাপ্টেড টু টেক কেয়ার অফ ইটস ওন নিডস ডিউরিং দিস periods when cell photosynthesize. Availability of oxygen is not a problem in these cells since oxygen is released within the cell, মানে ফটোসিনথেসিসের সময় কথা বলেছে। আচ্ছা, এবার 3 নাম্বার চলে আসো। থার্ড কোন কারণে প্ল্যান্টস এর লাংস নেই, মানে কোনো স্পেশালাইজড অর্গান নেই? থার্ড কারণটা হচ্ছে, প্ল্যান্ট যে ইন্ডিভিজুয়াল পার্ট দিয়ে যে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা করবে, মানে অক্সিজেন যে নিবে, ওটা হচ্ছে তোমার, ওটা যদি যেতেও হয়, মনে করো ডিস্টেন্স দ্যাট গ্যাসেস মাস্ট ডিফিউজ ইভেন ইন লার্জ বাল্কি প্ল্যান্টস ইজ নট গ্রেট। মানে ধরে নাও রুট থেকে, রুট থেকে তোমাকে স্টেমে গ্যাস পাঠাতে হলো, স্টেম থেকে ধরে নাও লিফে পাঠাতে হলো, বা লিফ থেকে স্টেমে পাঠাতে হলো, স্টেম থেকে রুটে পাঠাতে হলো। এই যে বড় বড় যে প্ল্যান্ট গুলো হয়, তাদের ক্ষেত্রে এই যে গ্যাসটা যে যাবে, ধরে নাও রুট দিয়ে অক্সিজেন নিল, তো রুট দিয়ে যে অক্সিজেন নিল, এটা যে মানে স্টেমে যে অনেক দূর অব্দি যায় তাও না, রুট দিয়ে যদি যায়ও অল্প একটু যাবে। মানে নট গ্রেট বলতে কি, ডিস্টেন্সটা নট গ্রেট, ডিস্টেন্সটা বেশি দূর যায় না, কারণ ডিফিউশন একটা স্লো প্রসেস। ডিফিউশন করে ওরা গোটা বডিতে, মনে করো লিফ দিয়ে অক্সিজেন নিয়ে গোটা বডিতে ছড়াই দিল, পারবে না। ওকে স্টেমে আলাদা করে ওকে অক্সিজেন নিতে হবে, রুটে আলাদা করে অক্সিজেন নিতে হবে। So each living cell in a plant is located quite close to the surface of the cell. এই যে দেখো, ধরে নাও স্টেমের সারফেসে লিভিং সেল গুলো আছে, রুটের সারফেসে মনে করো লিভিং সেল গুলো আছে, লিফের লিফের সারফেসে মনে করো লিভিং সেল গুলো আছে। আর লিভিং সেলই রেসপিরেশন করবে, লিভিং সেলই অক্সিজেন নিবে, গ্লুকোজকে ভাঙে কার্বন ডাই অক্সাইড ছাড়বে, লিভিং সেল গুলোই অক্সিজেনটা নিবে, কার্বন ডাই অক্সাইড ছাড়বে, হ্যাঁ কি না? তো প্রত্যেকটা লিভিং সেল সারফেসের কাছেই থাকে, প্ল্যান্টের সারফেসের কাছেই থাকে, ডেড সেল গুলো একটু ভিতরের দিকে থাকে। সো দিস ইজ ট্রু ফর লিভস, বাট হোয়াট অ্যাবাউট দ্য থিক উডি স্টেম অ্যান্ড রুট? স্টেম যদি থাকে তাহলে কি দিয়ে করবে? ওদের বার্কের মধ্যে ছোট ছোট ক্র্যাক থাকে, ওপেনিং থাকে, ক্র্যাক গুলোকে কি বলে? লেন্টিসেল দিয়ে করবে। তারপরে হচ্ছে, কিন্তু ভিতরের সেলগুলো হচ্ছে ইন্টেরিয়র, মানে কি ভিতরের সেলগুলো ডেড, আর ওগুলো শুধু মেকানিক্যাল সাপোর্ট দেয়। তার মানে লিভিং সেলগুলোকে থাকতে হবে সারফেসের কাছে। তারপরে এই যে দ্য মোস্ট সেলস অফ প্ল্যান্ট হ্যাভ অ্যাট লিস্ট এ পার্ট অফ দেয়ার সারফেস ইন কন্ট্যাক্ট উইথ এয়ার। This is also facilitated by the loose packing of parenchyma cells in leaves, stems and root. আমরা টিস্যু চ্যাপ্টারে যে পড়েছিলাম প্যারেনকাইমার লোকেশন, লিফের প্যারেনকাইমা সেলগুলো একটু লুজলি প্যাক থাকে, লুজ, একটু ফাঁকা ফাঁকা থাকে, অতটা টাইটলি প্যাক থাকে না।
কারণ গ্যাসগুলো নিতে হবে, গ্যাসগুলো একটা সেল থেকে আরেকটা সেলে পাঠাতে হবে। হুইচ প্রোভাইড অ্যান ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক অফ এয়ার স্পেস। ধরুন না, আমি এখানে বললাম লিফ, লিফের মনে করো এটা আপার এপিডার্মিস, আমি এটা অনেকবার এই ছবিটা আঁকিয়েছি। আপার এপিডার্মিস, এইটা মনে করো লোয়ার এপিডার্মিস। লোয়ার এপিডার্মিসে এই যে মনে করো স্টোমাটা আছে, লোয়ার এপিডার্মিসে স্টোমাটা আছে। এবার মাঝখানে কি থাকে? মেসোফিল, প্যালিসেড মেসোফিল, আর কি বলো, প্যালিসেড মেসোফিল, আর এরকম ফাঁকা ফাঁকা কি থাকে? স্পঞ্জি মেসোফিল। তাহলে এইখানে দেখো অনেক এয়ার স্পেস আছে, এই যে এখানে ফাঁকা জায়গা আছে, এখানে ফাঁকা জায়গা আছে, এখানে দেখো অনেক ফাঁকা জায়গা আছে। তাহলে এই স্টোমাটা দিয়ে যে অক্সিজেনটা নিবে, এই অক্সিজেন গুলো এই ফাঁকা লুজলি প্যাকড সেলগুলোর মাঝে মাঝে ঢুকে যায়, নিয়ে তারপরে ওগুলো সেলের মধ্যে ডিফিউজ হবে, সেল থেকে আরেকটা সেলের মধ্যে ডিফিউজ হবে, এরকম করে জিনিসটা হয়। তো প্ল্যান্টের অনেক রকমের কি বলতো, মানে কায়দা আছে, ওদের লাংস না থাকলেও চলবে। ওদের লিভিং সেলগুলো কি বললাম একটা, আর একটা কি বললাম, লিভিং সেলগুলো কোথায় কোথায় থাকে বললাম, মানে প্ল্যান্টের বডির কোথায় থাকে বলো, রেসপন্স করো, প্ল্যান্টের বডির কোথায় থাকে বলো, সারফেসের দিকে থাকে। এটা একটা মেকানিজম। তো ওরা লিভিং সেলগুলো দিয়ে ইজিলি অক্সিজেন নিতে পারে কার্বন ডাই অক্সাইড ছাড়তে। তারপরে ওরা যে অক্সিজেনটাকে যে ট্রান্সপোর্ট করবে বা ডিফিউজ করবে, ডিস্টেন্সটাও কি বেশি দূর না, তাই প্রত্যেকটা পার্ট ইন্ডিভিজুয়ালি ব্রিদিং করে। রুট ইন্ডিভিজুয়ালি ব্রিদিং করে, স্টেম ইন্ডিভিজুয়ালি ব্রিদিং করে, লিফ ইন্ডিভিজুয়ালি ব্রিদিং করে। কি বুঝতে পারছো তো? তাহলে এত অবধি ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। এবার চলে আসো, তাহলে গ্লুকোজের, গ্লুকোজ দিয়ে এখানে আমরা আবার উল্টা করব, ফটোসিনথেসিসের উল্টা করব। এখানে গ্লুকোজ থেকে জিনিসটা শুরু হবে, অক্সিজেন দিয়ে গ্লুকোজটা কম্বাশন অর বার্ন অর অক্সিডাইজ হবে, হয়ে এনার্জিটা রিলিজ হবে, আর বাই প্রোডাক্ট তৈরি হবে 6 মলিকিউল অফ কার্বন ডাই অক্সাইড এন্ড 6 মলিকিউল অফ ওয়াটার। এটা হচ্ছে আহ, কি বলতো, রেসপিরেশনের একটা সিম্পলিফাইড সিম্পলিফাইড কেমিক্যাল ইকুয়েশন। If there is energy to be utilized, then you should be able to utilize. আচ্ছা, নেক্সট এই জায়গাটা জাস্ট এমনি রিডিং করে রাখবা, মানে এখান থেকে এত অব্দি জাস্ট একটু রিডিং করে রাখবা। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, এটা কিন্তু একটা সিঙ্গেল স্টেপ না, এখানে একটা অ্যারো মানে সিঙ্গেল স্টেপ বুঝাচ্ছে, কিন্তু মনে রাখবা এটা সেভারাল স্মল স্টেপ দিয়ে হয়, এটা একটা স্টেপে হয় না, অনেকগুলো স্টেপ দিয়ে হয়। তাহলে রেসপিরেশনের সময় হচ্ছেটা কি, রেসপিরেশনের সময় অক্সিজেন কে ইউটিলাইজ করে কার্বন ডাই অক্সাইড, ওয়াটার আর এনার্জি রিলিজ হচ্ছে, আর অক্সিজেনটা কি গ্লুকোজকে ভাঙছে। দ্য কম্বাশন রিঅ্যাকশন রিকোয়ার্স অক্সিজেন। কিন্তু এবার আমাকে কথা বলো, যে কোনো কোনো ব্যাকটেরিয়া আছে ওরা কি অক্সিজেন ইউজ করে? বাট সাম সেলস লিভ হোয়ার অক্সিজেন মে অর মে নট বি অ্যাভেলেবল। অক্সিজেন দিয়ে যদি করে, ক্লাস 10 এর কথা জিজ্ঞাসা করছি, অক্সিজেন দিয়ে যদি করে, এই যে অক্সিজেনের প্রেজেন্সে যদি ঘটনাটা ঘটে, ওটাকে কোন রেসপিরেশন বলে? অ্যারোবিক রেসপিরেশন বলে। কিন্তু সব সব অর্গানিজম কি অক্সিজেন দিয়ে রেসপিরেশন করবে? যেমন ইস্ট করে না। তো অক্সিজেন ছাড়াও যদি করে, তখন ওই রেসপিরেশনটাকে কি বলে বলো? অ্যানারোবিক কন্ডিশন বা অ্যানারোবিক রেসপিরেশন বলে। যেমন আমাদের মাসেলের মধ্যেও তো অ্যানারোবিক রেসপিরেশন হয়। আমাদের মাসেলের মধ্যে যখন অ্যানারোবিক রেসপিরেশন হয়, তখন কি যেন তৈরি হয় আমাদের মাসেলে? ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। তো সব সময় যে অক্সিজেনই সব সময় সব অর্গানিজম যে ইউজ করবে গ্লুকোজকে ব্রেক ডাউন করার জন্য, সেটাও না, অনেক সময় অক্সিজেন ছাড়াও হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে অ্যানারোবিক কন্ডিশনেও অনেকে রেসপিরেশন করে, অ্যানারোবিক কন্ডিশন মানে অক্সিজেন ছাড়া। এবার ব্যাপারটা হচ্ছে যে আহ, কেউ কেউ হয় ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক রেসপিরেশন করে, কেউ কেউ অব্লিগেটরি, অব্লিগেটরি
অ্যানারোবিক রেসপিরেশন করে। ফ্যাকাল্টেটিভ মানে যদি অক্সিজেন থাকে তাহলে অ্যারোবিক রেসপিরেশন করবে, আর যদি অক্সিজেন না থাকে তাহলে অ্যানারোবিক রেসপিরেশন করবে। যদি অক্সিজেন থাকে তাহলে অ্যারোবিক করবে, আর যদি অক্সিজেন না থাকে তাহলে অ্যানারোবিক করবে, মানে ওদের কাছে চয়েস আছে। তাই কেউ কেউ কোনো কোনো অর্গানিজম হয় ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক রেসপিরেশন করে, যখন দরকার তখন, কন্ডিশনের উপরে ডিপেন্ড করছে। কিন্তু কেউ কেউ হয় যেমন ইস্ট ব্যাকটেরিয়া, কোনো কোনো ব্যাকটেরিয়া, ওরা অব্লিগেট অ্যানারোবিক রেসপিরেশন করে, মানে অক্সিজেন থাকলেও অ্যানারোবিকই করবে, অক্সিজেন না থাকলেও অ্যানারোবিকই করবে। কথাটা বুঝলা? অব্লিগেটরি মানে কি কম্পালসারি। তো যাই হোক, এখান থেকে এত অবধি একটা ব্র্যাকেট করে রাখো। আচ্ছা, তো যে কোনো অর্গানিজমই হোক না কেন, প্রথমে করতে হয় কি, গ্লুকোজটা পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হয়। পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হয়, তারপরে পাইরুভিক অ্যাসিডটা কার্বন ডাই অক্সাইড, ওয়াটার আর এনার্জিটা রিলিজ করে। জিনিসটা বোঝো, গ্লুকোজ ডাইরেক্ট অক্সিজেন দিয়ে ব্রেকডাউন হয়ে কার্বন ডাই অক্সাইড, ওয়াটার আর এনার্জি তৈরি করে না। গ্লুকোজটা আগে কিসে কনভার্ট হয়? পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হবে, তারপরে পাইরুভিক অ্যাসিডটা অক্সিজেন দিয়ে ব্রেকডাউন হয়ে কার্বন ডাই অক্সাইড, ওয়াটার, এনার্জি তৈরি করতে পারে। অথবা পাইরুভিক অ্যাসিডটা অ্যালকোহল আর কার্বন ডাই অক্সাইড আর এনার্জি বানাতে পারে। অথবা পাইরুভিক অ্যাসিডটা ল্যাকটিক অ্যাসিড আর এনার্জি বানাতে পারে। কথাটা বুঝতে পারলা জিনিসটা? যদি ফার্স্ট স্টেপটা হয়, ফার্স্ট স্টেপটা, তাহলে এক নাম্বারটা যেটা, ওখানে অক্সিজেনটা ইউটিলাইজ হবে, তার মানে এটা অ্যারোবিক রেসপিরেশন, এটা অ্যারোবিক রেসপিরেশন। কিন্তু পরের যে দুটো বললাম, 2 নাম্বার আর 3 নাম্বার, যে দুটো বললাম, এখানে অক্সিজেন ছাড়াই হয়, এখানে অক্সিজেন ছাড়াই হবে। তার মানে এই দুটো কি বললাম? এই দুটো হচ্ছে অ্যানঅ্যারোবিক রেসপিরেশন, অ্যানঅ্যারোবিক রেসপিরেশন এই দুটা। প্রথমটা অ্যারোবিক, পরের দুটো অ্যানঅ্যারোবিক। কিন্তু আমাকে এবার কথাটা বলো, শোনো, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হওয়াকে বলা হয় গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস বলে। তাহলে অ্যারোবিক হোক চাই অ্যানারোবিক হোক, কি গ্লাইকোলাইসিস কিন্তু সবাইকেই করতে হবে। কথাটা বুঝতে পারছো তো? আর গ্লাইকোলাইসিস কোথায় হয়? সেলের সাইটোপ্লাজমে হয়। গ্লাইকোলাইসিস সেলের সাইটোপ্লাজমে হয়। কিন্তু যদি অ্যারোবিক হয়, অ্যারোবিক হলে পরের স্টেপটা মাইটোকন্ড্রিয়াতে হবে, এই যে এটা। কিন্তু যদি অ্যানারোবিক হয় তাহলে সাইটোপ্লাজমে হবে, তাহলে সাইটোপ্লাজমে হবে যদি অ্যানারোবিক হয়। যদি গ্লাইকোলাইসিস তো সাইটোপ্লাজমেই হবে, কিন্তু যদি অ্যারোবিক রেসপিরেশন হয় তাহলে তার পরের স্টেপটা মাইটোকন্ড্রিয়াতে হবে। কিন্তু যদি অ্যানারোবিক হয় তাহলে পরের স্টেপটা, মানে পাইরুভিকের পরের স্টেপটা, ওগুলোও সাইটোপ্লাজমের মধ্যেই হবে, কারণ ওদের মাইটোকন্ড্রিয়া থাকে না, বা মাইটোকন্ড্রিয়ার এখানে কোনো ইউজেজ নেই। তাহলে জিনিসটা বোঝো, এখানে আমি কি বলতে চাইছি, ফার্স্ট স্টেপ তোমাকে গ্লাইকোলাইসিস আগে করতেই হবে, মানে গ্লুকোজ থেকে পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিড হওয়াটা, এটা আগে করতে হবে। এটা রেসপিরেশনের ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে রেসপিরেশনের ফার্স্ট স্টেপ। যে গ্রিক ওয়ার্ড গ্লাইকস মানে সুগার, এন্ড লাইসিস মানে স্প্লিটিং, ভেঙে যাওয়া, এখান থেকে এসেছে গ্লাইকোলাইসিস, মানে গ্লুকোজকে ভেঙে পাইরুভিক অ্যাসিড বানানো। তাহলে একটা গ্লুকোজ ভেঙে ভেঙে কয়টা পাইরুভিক অ্যাসিড বানায়? মনে রাখবা, দুটা পাইরুভিক অ্যাসিড বানায়। একটা গ্লুকোজ ভেঙে দুটা পাইরুভিক অ্যাসিড বানায় সব সময়।
তো এইটা কারা এটাকে মানে ডিসকভার করেছিল? এটা করেছিল গুস্তাভ এমডেন, অটো মেরফ অ্যান্ড জে পার্নাস। তাহলে এইদিকে দেখো ই ও ই এম পি। তো গ্লাইকোলাইসিসের আরেকটা নাম হচ্ছে ইএমপি পাথওয়ে। গ্লাইকোলাইসিসের আরেকটা নাম ইএমপি পাথওয়ে। এখানে কি বলেছি যে ইট ইজ দ্য অনলি প্রসেস ইন দ্য রেসপিরেশন, মানে অ্যানারোবিকে শুধু এটাই হবে, অ্যানারোবিকে গ্লাইকোলাইসিসই হবে, তারপরে ওটা অ্যালকোহল ল্যাকটিক অ্যাসিড এগুলো হয়ে যাবে। আর গ্লাইকোলাইসিস কোথায় হয় বললাম? গ্লাইকোলাইসিস কোথায় হয় বলো, রেসপন্স করো তাড়াতাড়ি। সাইটোপ্লাজমে হবে। আর এটা সবার মধ্যে হবে, অল লিভিং অর্গানিজমের মধ্যে হবে। সে যে অ্যারোবিক করুক তার মধ্যেও হবে, যে অ্যানারোবিক করুক তার মধ্যেও হবে। তাহলে এখান থেকে একটা ব্র্যাকেট করো, ইন দিস প্রসেস। এবার ব্যাপারটা হচ্ছে যে গ্লাইকোলাইসিস শুরু কোথা থেকে হচ্ছে? গ্লাইকোলাইসিস শুরু তো হচ্ছে গ্লুকোজ থেকে, কিন্তু শেষ কি হবে বললাম? গ্লাইকোলাইসিসের এন্ড প্রোডাক্ট কি? সবাই রেসপন্স করো। গ্লাইকোলাইসিসের এন্ড প্রোডাক্ট কি? পাইরুভিক অ্যাসিড। শুরু গ্লুকোজ থেকে, শেষ হবে পাইরুভিক অ্যাসিড। কিন্তু পরে কিন্তু এখানে কিন্তু শেষ না। পাইরুভিক অ্যাসিডটা কিন্তু পরে তিনটা মানে পাথ নিতে পারে, ওগুলো পরে ডিসকাস করব। আজকে আমরা শিখি যে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড আগে কি করে হচ্ছে, মানে গ্লাইকোলাইসিস আগে কি করে হচ্ছে। তো জিনিসটা এরকম যে স্যার সব প্ল্যান্ট বা অ্যানিমাল কি গ্লুকোজ থেকেই জিনিসটা শুরু করবে? ফ্রুক্টোজ থেকে কি শুরু করতে পারে না? এনসিআরটি তো দেওয়া আছে ফ্রুক্টোজ থেকেও করতে পারে। এনসিআরটি তো তো দেওয়া আছে ফ্রুক্টোজ থেকেও তো জিনিসটা শুরু হতে পারে। হ্যাঁ, গ্লুকোজ থেকেও হতে পারে। প্ল্যান্ট কোন ফর্মে ফুডকে স্টোর করে, ফুডকে স্টোর করে রাখে? সুক্রোজ, তাই না, বা স্টার্চ। তো এই গ্লুকোজ মানে তোমার সুক্রোজ থেকে আসলো হচ্ছে গ্লুকোজ, is derived from sucrose which is end product of photosynthesis, or from storage carbohydrate। storage carbohydrate বলতে স্টার্চ, স্টোরেজ কার্বোহাইড্রেট বলতে স্টার্চ। কিন্তু অনেক সময় তো স্যার ফ্রুক্টোজ থেকেও তো জিনিসটা শুরু হতে পারে। যাই হোক, ফ্রুক্টোজ থেকে পরে জিনিসটা বলছি, দেখো এই যে লেখা আছে ফ্রুক্টোজ। গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ are phosphorylated to give rise to glucose 6 phosphate by the activity of enzyme hexokinase। এখানে এবার ঝামেলা হয়ে গেল স্যার, জিনিসটা বুঝলাম না। স্যার কি বলে যাচ্ছ, কোথা থেকে কি বলে যাচ্ছ কিছুই বুঝতে পারছি না। আমি কি বললাম? গ্লাইকোলাইসিস শুরু হবে গ্লুকোজ থেকে, কিন্তু শেষ হবে পাইরুভিক অ্যাসিডে। কিন্তু এনসিআরটি তে এমন ভাবে লেখা আছে যে সুক্রোজ থেকেও গ্লুকোজ আসতে পারে, স্টার্চ থেকেও গ্লুকোজ আসতে পারে, আবার এই প্রসেসটা ফ্রুক্টোজ থেকেও শুরু হতে পারে। কথাটা বোঝো? এবার মিলছে? এইবার এনসিআরটি পড়ো যে ইন দিস প্রসেস গ্লুকোজ আন্ডারগোস পার্শিয়াল অক্সিডেশন টু ফর্ম টু মলিকিউল অফ পাইরুভিক অ্যাসিড। এটা তো জানি, এটা তো এখনই বললাম যে গ্লুকোজ থেকে মানে শুরু হবে গ্লুকোজ থেকে, শেষ হবে পাইরুভিক অ্যাসিডে। কিন্তু ইন প্ল্যান্টস গ্লুকোজ ইজ ডেরাইভড ফ্রম সুক্রোজ। এবার মিলছে কথাটা? গ্লুকোজটা কোথা থেকে আসতে পারে? একটা বললাম সুক্রোজ থেকে আসতে পারে। আর কোথা থেকে আসতে পারে গ্লুকোজটা? which is the end product of photosynthesis, or from storage carbohydrate। storage carbohydrate প্ল্যান্ট কোন ফর্মে কার্বোহাইড্রেট কে স্টোর করে? স্টার্চ। তার মানে স্টার্চ থেকেও আসতে পারে। এবার বুঝতে পারলাম এনসিআরটি লাইন। গ্লুকোজ থেকে তো শুরু হবে বুঝলাম, কিন্তু গ্লুকোজটা আসলো কোথা থেকে? ফটোসিনথেসিসে সুক্রোজ তৈরি হলো, ওই সুক্রোজ থেকেও গ্লুকোজ আসতে পারে, বা প্ল্যান্ট যে স্টার্চ ফর্মে গ্লুকোজকে স্টোর করে রাখে, স্টার্চ থেকেও গ্লুকোজ আসতে পারে। কিন্তু
অনেক সময় কি বলেছে, এই সুক্রোজটা আবার ফ্রুক্টোজ গ্লুকোজে কনভার্ট না হয়ে ফ্রুক্টোজে কনভার্ট হতে পারে। এই যে দেখো, সুক্রোজ ইজ কনভার্টেড ইনটু গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ বাই এনজাইম ইনভার্টেজ। সুক্রোজ যে শুধু গ্লুকোজেই কনভার্ট হবে এমন না। সুক্রোজ যে সবসময় সুক্রোজ যে সবসময় গ্লুকোজেই কনভার্ট হবে এমন না। সুক্রোজ কিসে কনভার্ট হতে পারে? ফ্রুক্টোজে কনভার্ট হতে পারে। কোন এনজাইম দিয়ে? ইনভার্টেজ এনজাইম দিয়ে। ইনভার্টেজ এনজাইম দিয়ে কনভার্ট হতে পারে। তো এবার কোয়েশ্চেনটা হচ্ছে যে স্যার, যদি এবার গ্লুকোজ থেকে তো সুক্রোজ থেকে তো গ্লুকোজ আসলো, গ্লুকোজ থেকে এই প্রসেসটা শুরু হলো বুঝলাম, কিন্তু সুক্রোজ থেকে যদি ফ্রুক্টোজ তৈরি হয় তাহলে কি হবে? তাহলে এই প্রসেসটা কি করে হবে? তখন হয় কি, ফ্রুক্টোজটা ফ্রুক্টোজ 1 ফসফেটে কনভার্ট হয়। ফ্রুক্টোজ 1 ফসফেটে কনভার্ট হয়। তারপরে এই ফ্রুক্টোজ 1 ফসফেটটা গ্লিসারালডিহাইডে কনভার্ট হয়। গ্লিসারালডিহাইডে কনভার্ট হয়, অথবা এইটা এই ডিএইচএপি তে কনভার্ট হয়, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটে কনভার্ট হয়। আর তারপরে এই গ্লিসারালডিহাইডটা তারপরে এই গ্লিসারালডিহাইড 3 ফসফেট অর 3 পিজিএএলডি তে কনভার্ট হয়। এবার অনেক সময় এই জায়গাটাতে 1 মলিকিউল অফ এটিপি খরচ হবে। আর এইখানে যে এনজাইমটা লাগবে ওই এনজাইমটার নাম হচ্ছে ফ্রুক্টোকাইনেস। এই এনজাইমটার নাম হচ্ছে ফ্রুক্টোকাইনেস। আর এইখানে যে এনজাইমটা লাগবে এই এনজাইমটার নাম হচ্ছে অ্যালডোলেস। এই এনজাইমটার নাম হচ্ছে অ্যালডোলেস। এই যে এটাতে এই এনজাইমটা, এইখানে যে এনজাইমটা লাগবে ওটার নাম হচ্ছে অ্যালডোলেস। কথা এখানে অনেক রকমের পাথ নিতে পারে। এখানে অনেক রকমের পাথ নিতে পারে। সুক্রোজ, প্রথমে কি বললাম, সুক্রোজ গ্লুকোজে কনভার্ট হতে পারে। সুক্রোজ গ্লুকোজে কনভার্ট হতে পারে, অথবা সুক্রোজটা ইনভার্টেজ দিয়ে ফ্রুক্টোজেও কনভার্ট হতে পারে। এবার গ্লুকোজ থেকে যদি শুরু হয় তাহলে এই পাথটা নিবে। যদি গ্লুকোজ থেকে শুরু হয় তাহলে এই পাথটা নিবে। কিন্তু যদি ফ্রুক্টোজ থেকে শুরু হয় তাহলে একটা অন্য পাথ দিয়ে আগে এই পথে ঢুকবে। কথাটা বুঝতে পারলা? তারপরে সেম পাথওয়ে ফলো করবে। আবার বলছি যদি না বুঝতে পারো, এটা এনসিইআরটি তে ঝামেলা করে রেখে দিছে, এখান থেকে এত কিছু বলার দরকারই ছিল না। স্টার্চকে এখানে ভুলে যাও, মানে অত স্টার্চ ফার্চের দরকার নেই, স্টার্চ থেকে গ্লুকোজই হবে। বললাম যে এখানে সুক্রোজের কনভার্সন দুটো হতে পারে, এক সুক্রোজ গ্লুকোজে কনভার্ট হতে পারে, অথবা ইনভার্টেজ এনজাইম দিয়ে ফ্রুক্টোজে কনভার্ট হতে পারে। বুঝতে পারলা? এবার গ্লুকোজ থেকে যদি গ্লাইকোলাইসিস শুরু হয় তাহলে এই পাথটা নিবে, নর্মাল পাথটা ফলো করবে, এই নর্মাল পাথওয়েটা ফলো করবে, এই পাথটা ফলো করবে। কিন্তু ফ্রুক্টোজ থেকে যদি গ্লাইকোলাইসিস শুরু হয় তাহলে ফ্রুক্টোজকে আগে এই পাথে ঢুকতে হবে। ফ্রুক্টোজকে আগে এই পাথটাতে ঢুকতে হবে। ফ্রুক্টোজটা এই পাথে ঢুকে কিভাবে? আগে ফ্রুক্টোজটা কিসে কনভার্ট হয়? আগে ফ্রুক্টোজটা কনভার্ট হয় ফ্রুক্টোজ 1 ফসফেটে। তারপরে ফ্রুক্টোজ 1 ফসফেটটা দুটা জিনিসে কনভার্ট হতে পারে, এক গ্লিসারালডিহাইড অথবা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। যদি গ্লিসারালডিহাইডে কনভার্ট হয় তাহলেও ওটা এই যে গ্লিসারালডিহাইড 3 ফসফেটে কনভার্ট হবে। আর যদি ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটে কনভার্ট হয় তাহলেও ওটা গ্লিসারালডিহাইডেই গ্লিসারালডিহাইড 3 ফসফেটে কনভার্ট হবে। মোটের উপরে কথা হচ্ছে এইটা এই এই ফর্মটাতে আসতে হবে, সেটা গ্লুকোজ থেকে আসুক চায়
ফ্রুক্টোজ থেকে আসুক, এই এই জায়গাটায় সবাইকে আসতে হবে, না হলে পরের স্টেপ গুলো যাওয়া যাবে না, না হলে এই পরের স্টেপ গুলোতে যাওয়া যাবে না। না বুঝতে পারলে বলো, আমি না হয় আর একবার ঠিক করে বলে দেবো। স্পেসিফিক্যালি কোন জায়গাটাতে বলতে হবে ওটা আমাকে বলো। স্পেসিফিক্যালি কোন জায়গাটাতে বলতে হবে বলো। আর এনসিইআরটি তে সাজায় লেখা নাই না, সেজন্য আরো অসুবিধা হচ্ছে। গ্লুকোজ থেকে পাইরুভেট বানাবো, এবার গ্লুকোজ কোথা থেকে আসতে পারে? এক আসতে পারে সুক্রোজ থেকে আসতে পারে, অর কি থেকে আসতে পারে? স্টার্চ থেকে আসতে পারে। আবার বলছি, এবার সুক্রোজ সবসময় যে গ্লুকোজেই কনভার্ট হবে তা না, সুক্রোজ কিসেও কনভার্ট হতে পারে? ফ্রুক্টোজেও কনভার্ট হতে পারে। আবার বললাম, ফ্রুক্টোজেও কনভার্ট হতে পারে। কোন এনজাইম দিয়ে? ইনভার্টেজ এনজাইম দিয়ে। ইনভার্টেজ এনজাইম দিয়ে এই ঘটনাগুলো ঘটে। ইনভার্টেজ এনজাইম দিয়ে গ্লুকোজেও কনভার্ট হতে পারে, ইনভার্টেজ এনজাইম দিয়ে ফ্রুক্টোজেও কনভার্ট হতে পারে। এবার গ্লুকোজে কনভার্ট হলে তো ঠিক আছে, এই পথে যাবে, কিন্তু ফ্রুক্টোজে কনভার্ট হলে আবার ঝামেলা। ফ্রুক্টোজে কনভার্ট হলে আগে ফ্রুক্টোজটাকে কিসে কনভার্ট হতে হবে? ফ্রুক্টোজ ওয়ান ফসফেটে আগে কনভার্ট করতে হবে। তারপরে ফ্রুক্টোজ ওয়ান ফসফেটটা কিসে কনভার্ট হবে? ফ্রুক্টোজ ওয়ান ফসফেটটা দুটা জিনিসে কনভার্ট হতে পারে। এক হতে পারে গ্লিসারালডিহাইড, গ্লিসারালডিহাইড, অর কিসে কনভার্ট হতে পারে? এই যে এটাতে কনভার্ট হতে পারে। ও আর গ্লিসারালডিহাইড যদি হয়, তাহলে গ্লিসারালডিহাইড থেকে ডাইরেক্ট এটা হবে। আর যদি এই ডাইহাইড্রক্সি অ্যাসিটোল ফসফেট হয়, এটার থেকেও এটাই হবে। মোট কথা এইটাতে আসতে হবে। দেখো, গ্লুকোজ থেকে আসলো, এটাতে আসলো, ফ্রুক্টোজের এই পাথ নিল এখানে আসলো, ফ্রুক্টোজের এই পাথ নিল এখানেই আসলো। বুঝতে পারলা? এবার এখানে ইনভার্টেজ এনজাইম, ফ্রুক্টোজ থেকে ফ্রুক্টোজ ওয়ান ফসফেট হওয়ার জন্য ফ্রুক্টোকাইনেজ এনজাইম, ফ্রুক্টোকাইনেজ এনজাইম। আর এখানে ওয়ান মলিকিউল অফ এটিপি খরচা হয়, মানে এখানে এনার্জি লাগবে, এখানে এটিপি খরচা হয়। আর এইখানে কোন এনজাইম লাগে? অ্যালডোলেজ এনজাইম লাগে, অ্যালডোলেজ এনজাইমটা এখানে লাগে। আর এখানে একটা লিখতে পারো, লিখো, না হলে দরকার নাই। এই যে এইটাতে হওয়ার জন্য কোন এনজাইম লাগে? এটা হওয়ার জন্য ট্রায়োজ কাইনেজ এনজাইম লাগে, ট্রায়োজ কাইনেজ। ট্রায়োজ কাইনেজ এনজাইম লাগে এই গ্লিসারালডিহাইড থেকে গ্লিসারালডিহাইড 3 ফসফেট হওয়ার জন্য ট্রায়োজ কাইনেজ লাগে। তাহলে এখানে এবার দেখো তো বোঝো কিনা, যে গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ আর phosphorylated to give glucose 6 phosphate by the activity of enzyme hexokinase। হেক্সোকাইনেজ এনজাইম দিয়ে গ্লুকোজটা, গ্লুকোজ হোক বা ফ্রুক্টোজ হোক, এটা গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট হবে। এই যে এখানে হচ্ছে হেক্সোকাইনেজ, হেক্সোকাইনেজ এনজাইম দিয়ে গ্লুকোজটা গ্লুকোজ 6 ফসফেটে কনভার্টেড হবে। তারপরে গ্লুকোজ 6 ফসফেট থেকে কি আসবে? ফ্রুক্টোজ 6 ফসফেট হবে। এই যে গ্লুকোজ 6 ফসফেট থেকে কোন তৈরি হলো? ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হলো। আর তারপরের স্টেপ গুলো সব সেম, সবার ক্ষেত্রেই সেম। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে কি তৈরি হচ্ছে? দেখো, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে কি তৈরি হলো? ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট থেকে কি তৈরি হলো? গ্লিসারালডিহাইড 3 ফসফেট। গ্লিসারালডিহাইড 3 ফসফেট থেকে কি তৈরি হলো? 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। সেখান থেকে কি তৈরি হলো? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। সেখান থেকে কি তৈরি হলো? 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড। সেখান থেকে কি তৈরি হলো? ফসফোফেনল পাইরুভেট। তারপরে লাস্টে তৈরি হলো পাইরুভিক অ্যাসিড।
এবার অনেক সময় হতে পারে কি যে এই ট্রায়োস ফসফেট, মানে গ্লিসারালডিহাইড 3 ফসফেট, এটা ডিএইচএপি তে কনভার্ট হতে পারে, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। আবার ডিএইচএপিটা আবার ব্যাক করে মানে গ্লিসারালডিহাইড 3 ফসফেটে কনভার্ট হতে পারে। তাই এখানে দেখো বোথ সাইড অ্যারো দেওয়া আছে, হ্যাঁ কি না? এই জায়গাটায় দেখো বোথ সাইড অ্যারো দেওয়া আছে, এইদিকে এরকম করে একটা অ্যারো, এইদিকে এরকম করে একটা অ্যারো, তার মানে এগুলো ইন্টারচেঞ্জেবল। এখন ফ্রুক্টোজের যে পাথওয়েটা আছে ওটাকে কিন্তু এখন মাথায় নিও না, ওটা যা বলার বলে দিয়েছি। এখন গ্লুকোজেরটাতে আমরা সবাই ফোকাস করব, আমরা সবাই এটাতে ফোকাস করব, এগুলো সব এখন ভুলে যাই। তাহলে গ্লুকোজ থেকে কি হবে? গ্লুকোজ ফসফেট, তোমরা বইয়ের ছবিটা বের করে রাখো। হুম। কি হচ্ছে স্টেপ বাই স্টেপ? গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, বইয়েরটার সাথে মিলাবা। গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, সেখান থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, সেখান থেকে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট থেকে দুটা কনভার্সন হতে পারে, একটা তোমার গ্লিসারালডিহাইড 3 ফসফেট আর ডিএইচএপি, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। আর এইখানে বোথ সাইড অ্যারো দেওয়া আছে, দেখো এখানে বোথ সাইড অ্যারো দেওয়া আছে, মানে এটা ইন্টারচেঞ্জেবল। তারপরে মানে 3 ফসফোগ্লিসারালডিহাইড থেকে হবে 1,3 বিস ফসফোগ্লিসারেট, সেখান থেকে হবে 3 ফসফোগ্লিসারেট, সেখান থেকে হবে 2 ফসফোগ্লিসারেট, সেখান থেকে হবে ফসফোনিল পাইরুভেট, তারপরে হবে পাইরুভেট। ঠিক আছে তো? মিলছে বইয়ের সাথে? এবার আমি তাহলে স্যার তুমি এখানে এই ছবিটা কেন বের করলা? কারণ এখানে প্রত্যেকটা স্টেপে এনজাইম গুলোর নাম দেওয়া আছে। তোমাদের বইতে টেক্সটের মধ্যে শুধু এই জায়গাটার এনজাইমটার নাম দেওয়া আছে, কিন্তু বাকি কনভার্সন গুলো এনজাইম ছাড়া তো হবে না। যেমন গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট হওয়ার জন্য লাগে ফসফোগ্লুকো আইসোমারেজ, তারপরেরটা হওয়ার জন্য ফসফোফ্রুক্টোকাইনেজ, তার ডিএইচএপি থেকে জিএলএপি হওয়ার জন্য অ্যালডোলেজ, জিএলএপি থেকে 1,3 বিসফসফেট হওয়ার জন্য জিএলপি হাইড্রোজিনেজ, তারপরেরটা হওয়ার জন্য ফসফোগ্লিসারেট কাইনেজ, তারপরেরটা হওয়ার জন্য ফসফোগ্লিসারেট মিউটেজ, তারপরেরটা হওয়ার জন্য এনোলেজ, লাস্টেরটা হওয়ার জন্য পাইরুভেট কাইনেজ। প্রত্যেকটা এনজাইম লাগবে, কিন্তু এনসিইআরটি তে মানে বইয়ের মধ্যে ওই টেবিলটার মধ্যে এই এনজাইম গুলোর নামগুলো লেখা নেই কিন্তু। তো যদি পারো ফটাফট একটু এগুলা লিখে নাও ফটাফট। হলো? আচ্ছা, এবার দেখো এখানে একটা দেখার জিনিস কি, না না করো, আমি একটা জিনিস দেখাচ্ছি। প্রথম স্টেপটাতে আমাকে বলো তো এটিপি খরচা হলো না তৈরি হলো? অ্যারোটা দেখে কি বুঝছো? বইয়ে দেখো, তোমাদের বইতে দেখো, অ্যারোটা দেখে কি বোঝা যাচ্ছে? এটিপি খরচা হলো না তৈরি হলো?
না না, খরচা হলো না। দেখো, এটিপি থেকে এডিপি মানে এটিপি খরচা হলো, বুঝলে তো? তারপরের স্টেপটাতে এটাতে এই যে এই জায়গাটাতে এটিপি খরচা হলো। বলো তো এখানে এনএডিএইচ তৈরি হলো না মানে খরচা হলো? এই যে এই স্টেপটাতে বইতে দেখো, এখানে এটা 3 PgALD দেওয়া আছে, এখানে এনএডিপিএস তৈরি হলো, এখানে দেখো তো এটিপি তৈরি হলো না খরচা হলো? কি বলো বলো? এখানে এটিপি তৈরি হলো নাকি মানে খরচ হলো? এখানে তৈরি হলো। আর লাস্টের স্টেপটাতে দেখো তো এটিপি তৈরি হলো নাকি খরচ হলো? অ্যারোটা দেখে বলবা কোনটা তৈরি হচ্ছে, দেখো। তাহলে মানে এখানে এটিপি তৈরি হলো। তাহলে দুই জায়গায় এটিপি খরচ হচ্ছে, দুই জায়গায় এটিপি খরচ হচ্ছে, আর তিন জায়গায় জিনিস তৈরি হচ্ছে, তিন জায়গায় জিনিস তৈরি হচ্ছে। তোমাদেরকে আমি ফটোসিনথেসিসের সময়ও পড়িয়েছি যে এনএডিএইচও কিন্তু এটিপির মতনই, এটিপির মধ্যে যেরকম এনার্জি স্টোর থাকে এনএডিএইচ এর মধ্যেও এনার্জি স্টোর থাকে, একই না? তো মনে রেখো যে একটা এনএডিএইচ ওয়ান, এনএডিএইচ বা এনএডিএইচ 2 যাই বলো না কেন, ইজ ইকুয়াল টু 2.5 মলিকিউল অফ এটিপির সমান, অর তিনটা এটিপির সমান। কোনো কোনো বইতে দুটা 2.5টা এটিপির সমান লেখা আছে, কোনো কোনো বইতে তিনটা এটিপির সমান লেখা আছে। একটা এনএডিএইচ মানে থেকে 2.5টা এটিপি তৈরি হতে পারে বা তিনটা এটিপি তৈরি হতে পারে। আচ্ছা, এইবার একটা জিনিস বলবা, এখানে অনেক কিছু আছে, এটা অত তাড়াতাড়ি তো আর শেষ হবে না এখন, অনেক কিছু ব্যাপার আছে। গ্লুকোজ হচ্ছে একটা, গ্লুকোজ তো একটা, কিন্তু একটা গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরি হবে দুটা, একটা গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরি হবে দুটা, এটাও তৈরি হবে দুটা, এটাও তৈরি হবে দুটা, এটাও তৈরি হবে দুটা, এটাও দুটা, কিন্তু তার ওপর থেকে এগুলা সব একটা একটা করে, এখান থেকে এগুলা সব একটা একটা করে। বুঝতে পারলা? সব বইতে আছে, তোমাদের বইতে আছে। দেখো এখানে 2 মাল্টিপ্লাই দেওয়া আছে, এই জায়গাটাতে দেখো 2 মাল্টিপ্লাই দেওয়া আছে, বুঝতে পারছো তো? কিন্তু যেগুলাতে দেওয়া নাই মানে ওগুলা একটা একটা করে তৈরি হবে। গ্লুকোজ থেকে আগে একটা গ্লুকোজ 6 ফসফেট, একটা ফ্রুক্টোজ 6 ফসফেট, একটা ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, একটা জিএলএপি আর একটা ডিএইচএপি। এবারে তাহলে আবার ডিএইচএপি টা বলতে গেলে জিএলএপি তেই কনভার্ট হচ্ছে, মানে বলতে গেলে এটা দুটা। তাহলে এখান থেকে যখন হবে বাদ বাকিগুলা দুটা দুটা করে, দুটা 1,3 বিস ফসফোগ্লিসারেট, দুটা 3 ফসফোগ্লিসারেট, দুটা 2 ফসফোগ্লিসারেট, দুটা ফসফোইনল পাইরুভেট, দুটা পাইরুভেট। বুঝতে পারছো তো? তাহলে এবার আমাকে হিসাবটা এখানে দেখো, হিসাবটা এখানে দেখো জিনিসটা, যে এখানে এই কনভার্সনটাতে যদি আহ, এক এনএডিএইচ তৈরি হয়, তাহলে এটা তো দুটা তৈরি হচ্ছে, তাহলে কটা এনএডিএইচ তৈরি হবে বলো? কটা এনএডিএইচ তৈরি হবে? দুটা। এই কনভার্সনটাতে তো এটা দুটা তৈরি হচ্ছে, তাহলে এটিপিও কটা তৈরি হবে বলো? দুটা। এই কনভার্সনটাতেও তো দুটা পাইরুভেট তৈরি হচ্ছে, তাহলে এখানেও কটা এটিপি তৈরি হবে বলো? দুটা। কিন্তু এই কনভার্সনটাতে তো একটা, তাহলে এখানে কটা এটিপি খরচা হবে? একটা। এখানেও এটা একটার মধ্যেই পড়ছে, এটা, এখানেও কটা এটিপি খরচা হবে? একটা। তাহলে দেখো এখানে একটা একটা করে দুটা এটিপি খরচা হলো, হ্যাঁ কি না? দুটা এটিপি খরচা হলো, মাইনাস এখানে দুটা এনএডিএইচ তৈরি হলো, দুইটা এনএডিএইচ তৈরি হলো, আর এখানে দুটা এটিপি, এখানে দুটা এটিপি, টোটাল চারটা এটিপি আবার তৈরি হলো, টোটাল চারটা এটিপি তৈরি হলো। এইবার একটা এনএডিএইচ কটা এটিপির সমান? 2.5টা এটিপির সমান। তাহলে আমি লিখতে পারি 2 × 2.5 এটিপি, আর এখানে কটা এটিপি? চারটা এটিপি, চারটা এটিপি। তাহলে এখানে দেখো
-2 প্লাস, আচ্ছা এখানে আগে করে দিই, -2 এটিপি প্লাস 2 মাল্টিপ্লাই 2.5 কত হয়, 5টা এটিপি প্লাস এখানে কটা, 4টা এটিপি। তাহলে 4 আর 5-এ 9টা এটিপি তৈরি হলো। -2 করে দাও, কটা এটিপি থাকলো, 7টা এটিপি। তাহলে গ্লাইকোলাইসিস প্রসেসে কটা এটিপি তৈরি হচ্ছে, 7টা এটিপি তৈরি হচ্ছে। পারবা? এখানে এটা ভেবে নিতে হবে, কিন্তু তোমাকে এটা কিন্তু নতুন জিনিস শিখালাম। একটা এনএডিএইচ কটা এটিপির সমান, একটা এনএডিএইচ 2.5টা এটিপির সমান, বা 3টা এটিপির সমান। যদি 3টা দিয়ে করো তাহলে হিসাব কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যদি 3টা নাও, 3টা, হ্যাঁ, তাহলে কিন্তু হিসাব চেঞ্জ হয়ে যাবে। 3টা নিলে কি হচ্ছে, 3 টু দা 6টা এটিপি। তাহলে 4 4 6 10 -2 8টা এটিপি হচ্ছে কিন্তু তখন। ঠিক আছে? তো আহ 7টা হোক বা 8টা হোক, এখন ওটা মানে তোমরা মনে হয় তোমরা না 3টা এটিপি ধরেই চলো। একটা এনএডিএইচ 3টা এটিপির সমান, এটা ধরেই চলো। আচ্ছা, এইবার এবার আমি একটা অ্যানালাইসিসে আসি। অ্যানালাইসিস করি এই গোটা প্রসেসটাকে অ্যানালাইসিস করি। প্রসেসটা হচ্ছে, দেখো তো, আগে এখানে ছিল গ্লুকোজ, হয়ে গেল গ্লুকোজ 6 ফসফেট। মানে গ্লুকোজের ফর্মুলা কি, C6, 6টা কার্বন, 1 2 3 4 5 6টা কার্বন। তারপরে এখানে তো CH ডবল বন্ড ও, এইদিকে হচ্ছে তোমার OH, এইদিকে OH, এইদিকে OH, এইদিকে OH, এইদিকে OH, বাদ বাকি গুলোতে হাইড্রোজেন। এটা তো না হয় গ্লুকোজের স্ট্রাকচার, কিন্তু গ্লুকোজ 6 ফসফেট মানে কি, গ্লুকোজের 1 2 3 4 5 6, মানে 6 নাম্বার কার্বনে একটা ফসফেট ঢুকে গেছে। একটা হাইড্রোজেনকে সরিয়ে একটা ফসফেট ঢুকে গেছে, বুঝলা, এটা গ্লুকোজ 6 ফসফেট। ওই ফসফেটটা আসলো কোথা থেকে বলো, এই এটিপির থেকে আসলো। এটিপির মধ্যে কটা ফসফেট থাকে বলো, এটিপির সাথে 3টা ফসফেট লেগে থাকে। কিন্তু যখন ওটা এডিপি হয়ে গেল, তখন এটার সাথে আর কটা ফসফেট লেগে আছে, তাহলে এই 3 নাম্বার ফসফেটটা গেল কোথায়, ওটা গ্লুকোজের 6 নাম্বার কার্বনে ঢুকে গেল। অ্যানালাইসিস করছি এবার। এবার গ্লুকোজ আর ফ্রুক্টোজ দুটারই ফর্মুলা সেম। তাহলে গ্লুকোজকে ফ্রুক্টোজের কি বলে, আইসোমার, ঠিক না? তাহলে গ্লুকোজ 6 ফসফেটের আইসোমার কি, ফ্রুক্টোজ 6 ফসফেট, সেম ফর্মুলা, খালি এখানে কিটোন গ্রুপ থাকবে। এনিওয়ে, তাহলে এখানে কোন এনজাইম ইউজ হচ্ছে, ফসফো গ্লুকোজ আইসোমারেজ, আইসোমারে কনভার্ট করে দিচ্ছি। আচ্ছা, এবার আমাকে বলো, ফ্রুক্টোজের 6 নাম্বার কার্বনে ফসফেট আছে, তারপরেরটাতে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট হয়ে গেল। তার মানে 6 নাম্বারে তো ছিলই, আবার 1 নাম্বার কার্বনেও ফসফেট ঢুকে গেল। কথাটা বুঝতে পারছো এবার? ফ্রুক্টোজ হচ্ছে এটা ফর্মুলা, ফ্রুক্টোজের ফর্মুলা CH2OH, এখানে ডবল বন্ড ও, এটা ফ্রুক্টোজ। এই 6 নাম্বার কার্বনে ফসফেট আছে, মানে এটা ফ্রুক্টোজ 6 ফসফেটের স্ট্রাকচার আঁকালাম। কিন্তু এর পরের স্টেপটাতে, মানে এটাতে 1 নাম্বার কার্বনেও আবার আর একটা ফসফেট ঢুকে গেল। কি বললাম, 1 নাম্বার কার্বনেও ফসফেট ঢুকে গেল। তাহলে ফ্রুক্টোজ 1,6 আর দুটা ফসফেট, তাই বিস ফসফেট। বুঝতে পারছো এবার? এই ফসফেটটাই বা আসলো কোথা থেকে, 1 নম্বরে আর একটা ফসফেট কোথা থেকে আসলো, এটিপি থেকেই আসলো। তাই এই স্টেপ গুলোকে বলে ফসফোরাইলেশন হওয়া, ফসফেট ঢুকে যাচ্ছে কার্বোহাইড্রেটের মধ্যে। বাদ বাকি গুলোর স্ট্রাকচার আমি ড্র করছি না, খালি এই জায়গাটা আমি বলে দিচ্ছি যে দেখো, ছিল এনএডি, ছিল এনএডি, হয়ে গেল এনএডিএইচ, তাই না? তাহলে এনএডি থেকে এনএডিএইচ হওয়াটা, তার মানে ওর মধ্যে হাইড্রোজেন ঢুকে গেল। হাইড্রোজেন ঢুকে যাওয়াকে অক্সিডেশন বলে না রিডাকশন বলে, রিডাকশন হওয়া বলে। মানে এনএডি টা রিডিউস হয়ে গেল এনএডিএইচ এ। তো কোশ্চেনটা হচ্ছে, এই হাইড্রোজেনটা আসলো কোথার থেকে, এই হাইড্রোজেনটা পেলো কোথার থেকে,
হাইড্রোজেনটা পেলো এখান থেকে, এইটার মধ্যে থেকে হাইড্রোজেনটা বের হয়ে গেল। তাহলে যদি এখান থেকে হাইড্রোজেন বের হয়ে না এনএডি এর মধ্যে ঢুকে যায়, তাহলে এনএডি তো রিডাকশন হয়ে গেল, কিন্তু এটার তাহলে কি হলো বলো? এখান থেকে তো হাইড্রোজেন বের হয়ে গেল, হাইড্রোজেন বের হয়ে যাওয়াকে কি বলে? হাইড্রোজেন ঢুকে যাওয়াকে রিডাকশন বলে, হাইড্রোজেন বের হয়ে যাওয়াকে কি বলে? অক্সিডেশন বলে। এই কোয়েশ্চেন গুলো আসে যে ইন হুইচ স্টেপ দা, মনে করো, অক্সিডেশন অফ দা কার্বোহাইড্রেট অকার্স, কোন স্টেপটাতে অক্সিডেশন হচ্ছে। এই যে যখন 3PgALD থেকে 1,3 বিস ফসফোগ্লিসারেট হচ্ছে, তখন GLAP মানে 3PgALD টার অক্সিডেশন হয়। এটা এনসিইআরটি তে লেখা আছে। এটা এনসিইআরটি তে লেখা আছে, কোথায় লেখা আছে আমি বলে দিচ্ছি। এই যে two redox equivalents are removed from PgAl and transferred to a molecule of NAD plus. PgAl is oxidized and with inorganic phosphate to get converted into BPGA. তোমাদের বইতে PgAl আর BPGA যদি পরে বুঝতে না পারো লিখে রাখতে পারো। এইটা হচ্ছে PgAl, এইটা হচ্ছে PgAl, আর এইটা হচ্ছে BPGA, এইটা হচ্ছে BPGA, বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই যে দেখো, BPGA, বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড, BPGA। আর PgAl এই দেখে দেখো, 3 ফসফোগ্লিসারিক, ফসফোগ্লিসারাল অ্যালডিহাইড AL। এই যে পি এর ফসফো, জি গ্লিসারাল ডিহাইডের জি এর জি, আর অ্যালডিহাইডের এল, এই যে এল, PgAl, এগুলো শর্ট ফর্ম। এটার আর একটা নাম 3PgAl বলতে গেলে, কারণ এটাতে 3 নাম্বার কার্বনটাতে ফসফেট গ্রুপ থাকে, তাই মাঝখানে দেখো 3 লেখা আছে এটা। তাহলে এখান থেকে এখানে আসার সময় অক্সিডেশন হচ্ছে, এই যে এখান থেকে এখানে আসার সময় অক্সিডেশনটা হচ্ছে। কিন্তু NADH এর কি হচ্ছে? এই যে NAD থেকে NADH হওয়াটা, ওটাকে কি বলবো? ওটাকে কি বলবো? ওটা রিডাকশন হচ্ছে। তাহলে অক্সিডেশন রিডাকশন একসাথে হচ্ছে, তাই রেডক্স ইকুইভ্যালেন্ট। রেডক্স, রেড মানে কি? রিডাকশন, আর অক্স মানে কি? অক্সিডেশন। তাহলে প্রত্যেকটা স্টেপ যদি আমি ব্র্যাকেট করতে চাই ফার্স্ট টু লাস্ট, প্রথমে তো এখানে একটা জিনিস বলেই দিলাম যে কোথায় গেল, পাথওয়ে পর্যন্ত একটা ব্র্যাকেট করো, তারপর হচ্ছে গ্লুকোজ থেকে হেক্সোকাইনেজ অবধি একটা ব্র্যাকেট করো। গ্লুকোজ থেকে হেক্সোকাইনেজ অবধি একটা ব্র্যাকেট করো, হলো? এইটুকুনি আগে পড়ো বই থেকে, এইটুকুনিটা আগে পড়ো। প্রথমে এখান থেকে এত অবধি পড়ো, কোন লাইনটার মানেটা বুঝতে পারলো না বলো, এগুলো অত ইজি না। এই যে এখান থেকে পড়বা, এখান থেকে ইন দিস প্রসেস, না বুঝতে পারলে বলবা, কোনো ব্যাপার না। গ্লুকোজ আন্ডারগোস পার্শিয়াল অক্সিডেশন টু ফর্ম 2 মলিকিউল অফ পাইরুভিক অ্যাসিড, এটা তো বললামই। শুরু হবে গ্লুকোজ দিয়ে, শেষ হবে পাইরুভিক অ্যাসিডে। কিন্তু এখানে ঝামেলা করে দিয়েছে এনসিইআরটি, কি গ্লুকোজ কোথা থেকে আসে সেটা বলো, সুক্রোজ থেকে। আবার আরেকটা জায়গা থেকেও আসে, সেটা কি? স্টোরেজ কার্বোহাইড্রেট। স্টোরেজ কার্বোহাইড্রেট মানে কি? স্টার্চ থেকেও আসতে পারে। এবার সুক্রোজ থেকে কি? সুক্রোজ থেকে গ্লুকোজও তৈরি হতে পারে, সুক্রোজ থেকে গ্লুকোজও তৈরি হতে পারে, সুক্রোজ থেকে ফ্রুক্টোজও তৈরি হতে পারে বাই দা এনজাইম ইনভার্টেজ। এই যে এই ঝামেলাগুলো লিখে রাখছে। যাই হোক, এগুলো পরে কিসে কনভার্ট হবে? গ্লুকোজ হোক চাই ফ্রুক্টোজ হোক, এটা কিসে কনভার্ট হবে বলেছে? দেখো, গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট হবে।
এইবার বুঝতে পারছো এই যে গ্লুকোজটা কিসে কনভার্ট হলো, গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট হলো কোন এনজাইম দিয়ে, এখানে লেখা আছে বলো, হেক্সোকাইনেজ দিয়ে তৈরি হলো, এটা হলো। তারপরে এইটা কিসে কনভার্ট হলো, ফ্রুক্টোজ 6 ফসফেটে, এই যে ফ্রুক্টোজ 6 ফসফেটে কনভার্ট হলো। তারপরে এখানে কি হবে, তারপরে বলেছে এটা একটা চেইন অফ 10 রিয়াকশন, আর এখানে ওটা ডেসক্রাইব আর করা নাই, বাদ বাকিটা ডেসক্রাইব করা নাই কারণ ওটা তো বলাই আছে এখান থেকে এত অবধি, ওটা তো তোমার এই চার্টের মধ্যে দেওয়াই আছে। কিন্তু এবার এখানে ঘটনা হচ্ছে কোথায় এটিপি খরচা হচ্ছে, কোথায় এটিপি তৈরি হচ্ছে, কোথায় এনএডিএইচ তৈরি হচ্ছে। এবার এটিপি ইজ ইউটিলাইজড মানে বলো, ইউটিলাইজড মানে তৈরি হওয়া না খরচা হওয়া, খরচা হওয়া। কোথায় খরচা হচ্ছে, 2 স্টেপস। কোথায়, যখন গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হচ্ছে, এনসিইআরটি লাইন বাই লাইন পড়াই দিচ্ছি গো, এত লাকি তোমরা। যখন গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হচ্ছে তখন একটু এটিপি খরচা হচ্ছে। আরেকটা কোথায় খরচা হচ্ছে, যখন ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট হচ্ছে, যখন ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট হচ্ছে তখন একটু এটিপি খরচা হচ্ছে। কোথায় খরচা হচ্ছে সেটা এনসিইআরটি লেখা আছে কিন্তু আমি বললাম। তাহলে এখানে খরচা হলো, এত অবধি ব্র্যাকেট করে দাও, এত অবধি কোথায় এটিপি খরচা হলো। কিন্তু কোথায় এনএডিএইচ তৈরি হচ্ছে, এই যে দেখো কোথায় এনএডিএইচ তৈরি হচ্ছে জানো, যখন এই যে পিজিএএল থেকে যখন বিপিজিএ তোটা হচ্ছে দেখো, যখন পিজিএএল থেকে, এই যে পিজিএএল মানে এটা এটা পিজিএএল থেকে যখন 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড মানে বিপিজিএ যখন হচ্ছে তখন দেখো এনএডিএইচ তৈরি হচ্ছে, এটাই লেখা আছে যে হুম 3 phosphoglyceraldehyde PGAL is converted to 1,3-bisphosphoglyseric acid মানে BPGA, তখন NADH তৈরি হচ্ছে NAD থেকে। তার আগের স্টেপটা তো বলেই দিলাম যে ফ্রুক্টোজ 6 ফসফেট কিসে কনভার্ট হতে পারে, এইদিকে দেখো ফ্রুক্টোজ 6 ফসফেট কিসে কনভার্ট হতে পারে, এক এই গ্লিসারালডিহাইড 3 ফসফেট মানে পিজিএল এও কনভার্ট হতে পারে, আবার এটাতেও কনভার্ট হতে 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 পারে, ধাপ ডিএইচএপি ধাপ, ডাই হাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এটা কিন্তু ফটোসিনথেসিসেও ছিল, এইখানে কনভার্ট হতে পারে। তো আইদার ওয়ে পরে যদিও ডিএইচএপি টা এটাতেই আবার কনভার্ট হবে একটা তোমার অ্যালডোলেজ এনজাইম দিয়ে। এনিওয়ে এইটা কিন্তু এখানে লেখা আছে যে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, এই যে দেখো ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, সবাই আমাকে ফলো করো, স্প্লিট ইনটু ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এই যে স্প্লিট ইনটু ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট and 3 phosphoglyceraldehyde and 3 phosphoglyceraldehyde or glyceraldehyde 3 phosphate একই মানে। তো দুটা জিনিসে স্প্লিট হতে পারে, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট দুটা জিনিসে স্প্লিট হতে পারে, এক এটা স্প্লিট হতে পারে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটে, অর এটা স্প্লিট হতে পারে 3 ফসফোগ্লিসারালডিহাইড অর গ্লিসারালডিহাইড 3 ফসফেটে। যদি এটাতে কনভার্ট হয় এটা কিন্তু পরে আবার এটাতে কনভার্ট হবে এই পাথটাতে যাওয়ার জন্য। সো উই ফাইন্ড দ্যাট দেয়ার ইজ ওয়ান স্টেপ, হ্যাঁ এটা তো লাস্টের গ্রিন কালারটাও বলেই দিলাম। আর একটা কি, হ্যাঁ the conversion of BPGA to 3 phosphoglyceric acid, the conversion of BPGA to 3 phosphoglyceric acid PGA is also an energy yielding process. This energy is trapped by the formation of ATP. এইবার তো আবার ATP চলে আসলো, এই যে এখান থেকে এটা, এই যে
দ্য কনভার্সন অফ বিপিজিএ, এই যে এটা ছিল বিপিজিএ টু টু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে পিজিএ, এই যে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে এটা পিজিএ। শর্ট ফর্ম গুলো ভুললে হবে না। এইটা প্রথমটা কি ছিল, পিজিএল, তাই কি না? এইটা বিপিজিএ, এইটা পিজিএ। এখানেও আবার একটু এনার্জি ইল্ড হচ্ছে ইন দা ফর্ম অফ এটিপি, ইন দা ফর্ম অফ এটিপি। আর কোথায়, আর লাস্ট কোথায় এটিপি তৈরি হচ্ছে? যখন ফসফোএনল পাইরুভেট থেকে পাইরুভিক অ্যাসিড হচ্ছে, পিইপি থেকে, এই যে এইটার আবার শর্ট ফর্ম পিইপি, ফসফো এনল পাইরুভেট থেকে যখন পাইরুভিক অ্যাসিড হচ্ছে, এই যে পাইরুভিক অ্যাসিড যখন হচ্ছে, কোথায় গেল, পাইরুভিক অ্যাসিড যখন হচ্ছে, তখনও আবার একটু দেখো এটিপি তৈরি হচ্ছে, তখনও আবার দেখো একটু এটিপি তৈরি হচ্ছে। সব বলে দিলাম। তাহলে এবার কোয়েশ্চেনটা হচ্ছে, can you calculate the how many ATP molecules are directly synthesized in the pathway from one glucose molecule? তুমি কি এবার ক্যালকুলেট করতে পারবা কতগুলো এটিপি তৈরি হলো? ঠিক আছে, দিয়ে দাও। কিন্তু আমি তো এখন স্কুলে নাই, স্কুল বন্ধ। আর আজকে আমার ভীষণ কাজ ছিল, আমি কতজনের পেমেন্ট করছি করে দিতে, আমার টাকা তো দিয়ে দিতে হবে কিছু না, আমি করে দিতাম। আমার খালি মনে করা এতবার লিস্ট বানাচ্ছে, কে বাদ কে আর বেশি আর বাইরে। তাহলে এখানে হিসাবগুলো করতে হবে, যেখান থেকে টু লেখা আছে সেখান থেকে সবই টু, কিন্তু কোথার থেকে টু লেখা আছে, এখান থেকে টু লেখা আছে, তার মানে এখানে এটিপিও হবে দুটা, বুঝতে পারছো? তোমার এখানেও দুটা, এখানে কোথায় গেল, এখানেও দুটা এটিপি হবে। এনএডিএইচ কোথায় গেল, ও এখান, এনএডিএইচটা কোথায় গেল, এই তো এনএডিএইচও হবে দুটা, সবই এখান থেকে দুটা দুটা করে। কিন্তু যেখান থেকে টু লেখা নাই তার উপরে এগুলো সব একটা একটা করে। তাহলে নাও ক্যান ইউ ক্যালকুলেট the how many ADPs are directly synthesized in this pathway from one glucose molecule? এখানে লিখে রাখো, if one NADH is equal to 3 ATP, তাহলে প্রথম দুটা স্টেপে দুটা এটিপি খরচা হলো, মানে -2 ATP, ইফটা ব্র্যাকেটে লিখে রাখো, প্লাস কটা NADH তৈরি হচ্ছে, দুটা NADH তৈরি হচ্ছে, আর পরেরটাতে কটা এটিপি তৈরি হচ্ছে বলো তো, বলো রে কেউ অ্যান্সার, আমি ভূতের মতো বলে যাচ্ছি কেন, কটা এটিপি তৈরি হচ্ছে বলো না। এখানে দুটা, এখানে দুটা, টোটাল কটা, চারটা, চারটা এটিপি তৈরি হচ্ছে। স্টুডেন্ট যদি রিপ্লাই না করে, টিচারও কিন্তু ঝিমায় যাবে, আমি পরবর্তীতে দেখবা এত এফোর্ট দিয়ে পড়াবো না কিন্তু, যদি আমি রিপ্লাই না পাই, আমার অত ঠেকা পড়ে নাই, এত নাচে কুদে এত লাইন বাই লাইন। অন্য কি করবে, এই ইয়েটা দেখাই দিবে, সিরিজটা দেখাই দিবে, বলবে এনসিইআরটি লাইনটা বা এনসিইআরটি থেকে বাড়িতে পড়ে নিও, এনসিইআরটি পড়ে গিয়ে উদ্ধারই করতে পারবে না, এমন ভাষায় লেখা। কিন্তু যদি আমাকে না খাওয়াতে চাও আমাকে রিপ্লাই করবা। তাহলে এবার -2 এটিপি প্লাস 2 মাল্টিপ্লাই, একটা এনএডিএইচ তিনটা এটিপির সমান, তাহলে ব্র্যাকেটে লেখো 3 এটিপি প্লাস চারটা এটিপি, প্লাস চারটা এটিপি। তাহলে এখানে হয়ে গেল -2টা এটিপি প্লাস 3 টু দা 6টা এটিপি প্লাস এইদিকে লাস্টে চারটা এটিপি, চারটা এটিপি।
তাহলে 4 আর 6 10 মাইনাস 2, ওটা হচ্ছে 8টা এটিপি তৈরি হলো। এই ক্যালকুলেশনটা করে রাখো। প্লাস প্লাস 3 এটিপি প্লাস হবে, এটা প্লাস প্লাস 4টা এটিপি। খালি সে পুরাই গেল আমার টোলটা। মাইনাস 2 এটিপি প্লাস 6 এটিপি প্লাস 4 এটিপি হয়ে গেল 8 এটিপি। তাহলে আমার গ্লুকোজ থেকে তৈরি হলো, গ্লুকোজ থেকে তৈরি হলো পাইরুভিক অ্যাসিড। গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হলো, কিন্তু এই পাইরুভিক অ্যাসিড 3টা পাথ নিতে পারে। এটা আর করার দরকার নেই, এটা আগেও করাইছি। যদি অক্সিজেনের প্রেজেন্সে হয় তাহলে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার তৈরি হবে। যদি তোমার অক্সিজেন না থাকে তাহলে অ্যালকোহলও হতে পারে, অ্যালকোহল আর কার্বন ডাই অক্সাইডও হতে পারে, আর অথবা ল্যাকটিক অ্যাসিডও হতে পারে। প্রথমটা অ্যারোবিক, প্রথমটা অ্যারোবিক, পরের দুটাই হচ্ছে অ্যানারোবিক। এটা আগেও করলাম, এটা করার দরকার নাই, এটাও অ্যানারোবিক। তাহলে এটাই দেখো লেখা আছে, এই যে পাইরুভিক অ্যাসিড ইজ দেন দ্য কি প্রোডাক্ট অফ গ্লাইকোলাইসিস, হোয়াট ইজ দ্য মেটাবলিক ফেট অফ পাইরুভেট। মানে পাইরুভেটের ভাগ্যটা কি এখন, ফেট মানে কি ভাগ্য, মানে পাইরুভেটের তাহলে এবার কোন পথ নিবে। যদি ওটা তোমার, তাহলে এটা 3টা মেজর ওয়ে নিতে পারে। 3টা, ওই যে 1 2 3, 3টা মেজর ওয়ে নিতে পারে। এক হতে পারে, কি হয়ে গেল, এক হতে পারে ল্যাকটিক অ্যাসিড বানাতে পারে, এক হতে পারে অ্যালকোহল বানাতে পারে, আর একটা হতে পারে অ্যারোবিক রেসপিরেশন নিয়ে নিল। 3টা পাথ নিতে পারে। এবার প্রথম দুটা মানে ল্যাকটিক অ্যাসিড তৈরি হওয়া বা অ্যালকোহলিক মানে অ্যানারোবিক, যেটা সেটাকে ফার্মেন্টেশনও বলে, সেটাকে ফার্মেন্টেশনও বলে। ফার্মেন্টেশন টেকস প্লেস আন্ডার অ্যানারোবিক কন্ডিশন, যেখানে অক্সিজেন থাকে না। এখানে তোমার পাইরুভিক অ্যাসিড আর গ্লুকোজের কমপ্লিটলি ভাঙেও না, কমপ্লিট অক্সিডেশন হয় না। যদি কমপ্লিট অক্সিডেশন হয় তাহলে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার তৈরি হবে, যেটা ক্রেবস সাইকেল বলে, ওটা পরে আমরা শিখবো। তাহলে ফার্মেন্টেশন যদি করতে হয়, ফার্মেন্টেশন মানে অ্যানারোবিক রেসপিরেশন যদি করতে হয়, অ্যানারোবিক রেসপিরেশন যদি করতে হয়, তোমরা করবা এই অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ, এটার উপরে 1 নাম্বার দিবা ছোট্ট করে। তারপরে হচ্ছে, না দাঁড়াও 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 দাঁড়াও, 1 না 2 দিতে হতো। আচ্ছা, পাইরুভিক অ্যাসিড ডিকার্বক্সিলেজ, এইটা 1 নাম্বার হবে, এটা 2 নাম্বার হবে, আর ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ এটা 3 নাম্বার হবে। আমার মিস কল তো দেখো, মিস কল পাস লিম দিতেছে, তোমরা ছিল না মায়ের সাথে। আরে স্যার যেটা পরে চলে আসি তখন আমি মিনিটে সত্যি বলছি। দেখো কিচ্ছু নাই, কিচ্ছু নাই, আমি এটা কেন পড়াচ্ছি একটু বিরক্ত লাগতে পারে, কিন্তু কিছু করার নাই। গ্লুকোজ থেকে তো পাইরুভিক অ্যাসিড হলো, সরি এদিকে দেখো কি বললাম, গ্লুকোজ থেকে
গ্লুকোজ থেকে তো পাইরুভিক অ্যাসিড হলো, বুঝলা কথাটা? এবার পাইরুভিক অ্যাসিড দুই তিনটা পথ নিয়ে নিতে পারে। এক বানাতে পারে কি বললাম, ল্যাকটিক অ্যাসিড। এক বানাতে পারে কি বললাম, ল্যাকটিক অ্যাসিড। দুই বানাতে পারে অ্যালকোহল আর কার্বন ডাই অক্সাইড। আর তিন কিসে চলে যেতে পারে, অ্যারোবিক। এটা করার দরকার নেই, অ্যারোবিকে চলে যেতে পারে। অ্যারোবিক মানে অক্সিজেনের প্রেজেন্সে, যেখানে কি হতে পারে, হবে কার্বন ডাই অক্সাইড ওয়াটার, একই না? তো ব্যাপারটা হচ্ছে যদি প্রথম এই পাথটা নেয়, এই পাথটা, তাহলে এখানে দিয়ে রাখো 1 নাম্বার, না 1 না সরি, তাহলে এখানে দিয়ে রাখো হচ্ছে তোমার 3 নাম্বার। এবার বলো কোথায় 3 নাম্বার দিয়েছো? 3 নাম্বার যেখানে দিয়েছো ওখানে কি লেখা আছে, ল্যাকটেট ডিহাইড্রোজিনেস। তার মানে ওখানে ওই এনজাইমটা লাগবে, বুঝতে পারলা? ল্যাকটেট ডিহাইড্রোজিনেস দিয়েছো 3। এই নাম্বারগুলো দেওয়ানোর একটা সিগনিফিকেন্স আছে, এমনি এমনি না। আর যদি এই পাথটা নেয়, যদি এই পাথওয়েটা নেয়, তাহলে দাও এখানে 1 নাম্বার, আর এখানে দাও 2 নাম্বার। আর 1 নাম্বারের পরে দেখো একটা গ্যাপ আছে, দাঁড়াও। 1 নাম্বার মানে এই অ্যারোটার পরে দেখো একটা গ্যাপ আছে, তাই না? মানে নিশ্চয়ই এখানে কিছু একটা তৈরি হয়েছে। যেটা তৈরি হয়েছে ওটার নাম হচ্ছে অ্যাসিটাল ডিহাইড। এটার নাম হচ্ছে অ্যাসিটাল ডিহাইড। কথাটা বোঝো, আমার কথাটা। এই ইন্টারমিডিয়েট এখানটাতে আছে হচ্ছে অ্যাসিটাল ডিহাইড, এই জায়গাটায়। কথাটা বোঝো, প্রথমটা যেটা বললাম, মানে পাইরুভিক অ্যাসিড যদি ল্যাকটিক অ্যাসিড হয় তাহলে তো 3 নাম্বারটা লাগবে। কিন্তু পাইরুভিক অ্যাসিড যদি ইথানল হয়, মানে অ্যালকোহল আর কার্বন ডাই অক্সাইড হয়, তাহলে প্রথমে লাগবে 1 নাম্বারটা। 1 নাম্বারটার নাম কি ছিল, পাইরুভিক অ্যাসিড ডিকার্বক্সিলেজ, পেয়েছো তো? যেখান থেকে হবে অ্যাসিটাইল ডিহাইড, তারপরে অ্যাসিটাইল ডিহাইড থেকে হবে ইথানল। তখন লাগবে 2 নাম্বার এনজাইমটা, যেটার নাম হচ্ছে অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ। এবার বুঝতে পারলা? এনসিআরটি পড়ে যদি সবাই পেরেই যেত তাহলে তো টিচারের দরকারই পড়তো না গো, এত অ্যানালাইসিস করতে হয়। হয়ে গেল তাহলে আমাদের, ফার্মেন্টেশন কি, এখান থেকে এত অবধি। তোমার পাইরুভিক অ্যাসিড থেকে যদি অক্সিজেন ছাড়া ল্যাকটিক অ্যাসিড বা ইথানল তৈরি হয়, ওটাকে ইয়ে বলে। আর যদি কোনটা কোন স্টেপে হয় সেটা আমি বলে দিলাম। এখান থেকে এত অবধি করে দাও একটা, এখান থেকে এত অবধি করে দাও একটা। কোথায় গেল প্রসেসেস, কোথায় গেল, এই তো, এত অবধি করে দাও। In both lactic acid and fermentation, alcohol fermentation, not much energy is released. Less than 7% of energy in glucose is released, and not all of it is trapped as high energy bonds of ATP. ব্যাপারটা হচ্ছে যে এই লাইনটা দেখো, ল্যাকটিক অ্যাসিড তৈরি হোক বা অ্যালকোহল তৈরি হোক, এখানে অত বেশি এনার্জি তৈরি হয় না। গ্লুকোজের মধ্যে যত এনার্জি ছিল তার মাত্র 7% এনার্জি এখানে রিলিজ হয়, মাত্র 7% এনার্জি এখানে তৈরি হয়। এখানে নেট এটিপি 2 ATP হবে, নেট এটিপি ভেরি লেস। এটার ক্যালকুলেশনটা আমি পরের দিন করা দেবো। আচ্ছা এবার দেখো, স্যার যদি কোনোভাবে 7%-এর থেকে বেশি হয়ে যায়, ধরে নাও 13% হয়ে গেল, অ্যালকোহল ধরো 13% হয়ে গেল, যেমন ধরো ইস্ট, তাহলে ওরা মরে যাবে, ওরা মরে যাবে। এই যে এখান থেকে একটা ব্র্যাকেট করো, ইস্ট, এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও, ফার্মেন্টেড করে দাও। আর তার আগেরটা কোথায় শেষ করবা, এই যে এখান থেকে কোথায় গেল, অলসো, অলসো কোথায়, এই যে এত অব্দি। অলসো থেকে এখান থেকে একটা ব্র্যাকেট করো প্রোডাক্ট পর্যন্ত। কোথায় গেল প্রোডাক্ট, কোথায় আছে প্রোডাক্ট, প্রোডাক্ট না তো সরি, প্রডিউসড, প্রডিউসড পর্যন্ত।
তারপরে হোয়াট থেকে একটা এত অব্দি একটা আলাদা ব্র্যাকেট, হোয়াট থেকে অ্যাসিড অব্দি একটা আলাদা ব্র্যাকেট। ঠিক আছে, এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা লিখে রাখো ডিস্টিলেশন। এই কোয়েশ্চেনটার এই যে এখানে একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে না, এটা পরের দিন বুঝাই দিব। ডিস্টিলেশন, ডিস্টিলেশন লিখে রাখো। আর পরের দিন আমি অ্যারোবিকটা এখান থেকে শুরু করব। হোয়াট দেন ইজ দ্য প্রসেস বাই হুইচ, অ্যারোবিকটা এখান থেকে লিখবো। ঠিক আছে, লাস্টের এই ফার্মেন্টেশনটা পরের দিন আরেকটু বলতে হবে, পুরোটা বলো না। ঠিক আছে।